উত্তর আকাশে গগন ফাটা রোদে রোদ উঠেছে। দূর আকাশে সূর্যের তাপে খাল বিল নদী নালা রাস্তাঘাট সব শুকিয়ে একাকার ধুলো উড়াচ্ছে চারিদিকটা। সকাল 8টা বাজে, মানুষজন ছোটাছুটি করছে। এই প্রচণ্ড রোদের তাপে নিজেদের কর্মস্থলে আঁকাবাঁকা রাস্তা ধরে নিজেরা নিজেদের কর্মস্থলে ছুটেছে, আপ্রাণ চেষ্টা করছে। ইটপাটকেলে দূষিত এই শহরটাতে কালো ধোঁয়ায় ছেয়ে গেছে কলকারখানা আর যানবাহনের কোলাহল। শহরটা যেন মুখরিত হয়ে উঠেছে। গাড়ির হর্ন, মানুষের কোলাহল শহরটাকে যেন এক বিসর্জনময় বিরাজময় করে তুলেছে। ছাত্রছাত্রীরা, মানুষজন ছুটছে তাদেরও নিজ গন্তব্যের উদ্দেশ্যে। প্রচণ্ড এই রোদের তাপে রাস্তার উপরে তাকিয়ে দেখতে পাওয়া যায় একটি ছেলে পায়ে হেঁটে চলেছে তার ভার্সিটির উদ্দেশ্যে। প্রচণ্ড রোদে ছেলেটা ঘেমে একাকার। কাঁধে ব্যাগে হাত, পুরনো আমলের ঘড়ি, চোখে পাওয়ার দেওয়া কালো ফ্রেমের চশমা, মাথায় তেল, চুলগুলো উস্কো খুস্কো আঁচড়ে নেওয়া, পরনে সাদা রঙের একটি শার্ট, কালো রঙের পায়ে গ্রাম্য স্যান্ডেল। প্রচণ্ড এই রোদে ছেলেটা ঘেমে একাকার। ছেলেটার এই পরিণাম, ঘেমে গেছে যে ঘামের কারণে ছেলেটার টি শার্ট লেগে গেছে শরীরের সাথে। ছেলেটা প্রচণ্ড রোদে হেঁটে চলেছে ভার্সিটির উদ্দেশ্যে। বেশ খানিকটা পথ পায়ে হেঁটে ভার্সিটির সামনে চলে আসে। ছেলেটার দিকে সবাই হা করে তাকিয়ে আছে, যেন ছেলেটা দেখতে কেমন, যেন শহরের সাথে ম্যাচ হচ্ছে না ছেলেটার হাঁটা চলা পোশাক আশাক কেমন যেন আদি যুগের মানুষ। ছেলেটা ভার্সিটির সামনে এসে চোখ থেকে চশমাটা খুলে ভার্সিটির নামটা ভালো করে দেখে চশমাটা মুছে আবার পরে নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। ভার্সিটির ভেতরে প্রবেশ করে এদিক ওদিক একবার তাকিয়ে কোনো দিকে আর না গিয়ে সোজা প্রিন্সিপালের রুমের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সবাই ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটি কোনো কথা না বলে মাথা নিচু করে পায়ে হেঁটে ভেতরে প্রবেশ করতে শুরু করেছে। এদিক ওদিক তাকিয়ে কাউকে কিছু না জিজ্ঞেস করে খুঁজতে থাকে প্রিন্সিপালের কক্ষ রুম। এক এক করে সমস্ত কক্ষ খুঁজে এক পর্যায়ে পেয়ে যায় প্রিন্সিপালের কক্ষ। নিজেকে ঠিকঠাক করে যখনই প্রিন্সিপালের রুমের ভেতর প্রবেশ করতে যাবে, এমন সময় ধাক্কা খায় কোনো এক লোহার সাথে। ধাক্কা খেয়ে ছেলেটা পড়ে যায়। সাথে সাথে বেশ কিছু হাসির আওয়াজ ছেলেটার কানে ভেসে আসে। ছেলেটা চশমাটা খুঁজতে থাকে, চোখে কম দেখে, চশমা খুঁজে পাচ্ছে না। হাত দিয়ে ফ্লোরের ওপর খুঁজতে থাকে ছেলেটি তার চশমাটাকে। এক পর্যায়ে কেউ একজন চশমাটা তার চোখে পরিয়ে দেয়। এবার ছেলেটা চশমাটা ভালো করে পরে নিয়ে উঠে দাঁড়ায়। ছেলেটা উঠে দাঁড়ানোর সাথে সাথে কেউ একজন কোকিল কুহু ময়নাটিয়া শালিক টুনটুনির মিষ্টি সুরে বলে ওঠে, কি রে শালিনী, এ তো দেখি ধাক্কা লেগে পড়ে গেল সাদা ফ্লোরে। তাই তো দেখছি প্রিয়াঙ্কা, কিন্তু এই ছেলে তুমি এখানে কি করছো? এই ছেলে, তুমি প্রিন্সিপাল স্যারের রুমে প্রবেশ করছো কেন? কি চাই তোমার এখানে? কেন তুমি প্রিন্সিপাল স্যারের রুমে যাচ্ছ? ছেলেটা উঠে দাঁড়ায়। তারপর নিজের পোশাকগুলো ভালো করে ঝেড়ে চশমাটা ঠিক করে সামনে তাকিয়ে বেশ কিছু ছেলে মেয়ে সামনে দাঁড়িয়ে আছে। ছেলে মেয়েগুলোকে দেখে তো অবাক হয়ে যায়, কেননা কী সব পোশাক পরেছে ছেলে মেয়ে ছেলেদের মতো মেয়েরাও বুঝতে পারছে না। অবশেষে ছেলেটি মেয়েদের কণ্ঠে বলে ওঠে, না, আসলে আমি তো এখানে নতুন ভর্তি হয়েছি, তাই প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করতে এসেছি। ছেলেটির মুখে সবাই এই কথা শুনে অবাক হয়ে যায়। অবাক হয়ে হা করে সবাই ছেলেটির দিকে তাকিয়ে আছে, যেন সবাই আকাশ থেকে পড়লো। ছেলেটিকে সবাই ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে। এক পর্যায়ে সবাই একসাথে হো হো শব্দ করে হেসে ওঠে। আর প্রিয়াঙ্কা বলে, কি বললে তুমি? তুমি এই ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছো, তাও আবার এরকম একটা হাই কোয়ালিটি হাই সোসাইটির ভার্সিটিতে? জি আপু, আমি ইউনিভার্সিটিতে নতুন ভর্তি হয়েছি, তাই আমি স্যারের সাথে দেখা করতে এসেছি। ও মাই গড, আমি তো ভেবেছিলাম তুমি হয়তো চাঁদা তুলতে এসেছো, কিন্তু এখন শুনতেছি তুমি নাকি এই ভার্সিটিতে ভর্তি হয়েছো। পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে রাস্তার ভিখিরি। কথাটা শোনার সাথে সাথে সবাই আবার উচ্চস্বরে হেসে ওঠে, যেন হাসির পাত্র হয়ে গেছে আশিক। হ্যাঁ, ছেলেটার নাম আশিক। চলুন তাহলে আশিক দেখতে কেমন শুনে আসি। আশিক লম্বায় বেশ মিডিয়াম সাইজের, রোগা পাতলা শরীর, যেন হালকা দমকা হাওয়া দিলে উড়ে যাবে। আশিক শ্যামলা বর্ণের, ছেলেটি দেখতে চিকন, কেমন যেন রোগা পাতলা, দেখতে অদ্ভুত। সরল সাদা গ্রামের ছেলে, দেখতে কেমন যেন গায়ে ক্ষেতের মতো লাগছে। মাথায় চকচক করছে তেল, চুলগুলো ভালো করে সেট করে উল্টো করে আছড়ে নেওয়া। শরীরের পোশাক আশাক দেখেই বোঝা যাচ্ছে রাস্তার ভিখারি। এমন সময় ছেলেটি বলে ওঠে, আমাকে যেতে দিন আপনারা, আমি স্যারের সাথে একটু কথা বলি। আরে প্রিয়াঙ্কা, এ কোনো কোথাকার জঙ্গলি? এ তো দেখি নিজের সহপাঠীদেরকেই বলছে আপনি। হারে, তুই এদের কথা বাদ দে, এরা সব গাইয়া আবাল, কোথা থেকে যে আসে বুঝি না। রাস্তার মাঝে মানুষ হওয়া ছেলেপেলেগুলোও যে আজকাল এইরকম একটা ভার্সিটিতে ভর্তি হতে পারে সেটা জানতাম না। আপু, আমার দেরি হয়ে যাচ্ছে, প্লিজ আপনারা আমাকে যেতে দিন, স্যারের সাথে আমাকে কথা বলতে হবে। চুপ বেটা, খ্যাত গাইয়া আবাল, জঙ্গলি কোথাকার, যার সাথে পরে কথা বলিস, আগে আমাদের সাথে তো কথা বল। এসব কি পরে এসেছে?
আর তোর শরীর থেকে তো দুর্গন্ধ বের হচ্ছে কেন? দেখে তো মনে হচ্ছে তুই বেশ কিছুদিন ধরে গোসল করিসনি। আর তুই কি না এরকম একটা দামি ভার্সিটিতে ভর্তি হয়েছিস? প্রিন্সিপালের রুমের বাইরে এরকম কোলাহল শুনতে পেয়ে প্রিন্সিপাল বাইরে আসতে থাকে। আশিক কিছু বলতে যাবে, এমন সময় প্রিন্সিপাল বের হয়ে বলে ওঠে, এই, এখানে কি হয়েছে? তোমরা এভাবে গন্ডগোল করছো কেন? প্রিন্সিপালের গলার আওয়াজ শুনে সবাই চুপ হয়ে যায়। কেউ কোনো কথা না বলে সবাই চুপচাপ আছে। প্রিন্সিপাল আবার জিজ্ঞেস করে ওঠে, কি হয়েছে তোমাদের? এখানে এত চেঁচামেচি কিসের? আর তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমাদের ক্লাসে যাওনি কেন? প্রিন্সিপালকে দেখে বেশ অনেকটা অবাক হয়ে যায় সবাই মিলে। বেশ কিছু সময় নীরবতা কেটে গেলে প্রিয়াঙ্কা বলে ওঠে, আসলে স্যার, এই ছেলেটা এই কলেজে ভর্তি হয়েছে, আপনার সাথে দেখা করতে চাই, ওকে দেখিয়ে দিচ্ছিলাম আপনাকে। প্রিন্সিপাল এবার আশিকের দিকে তাকায়। আশিকের দিকে তাকিয়ে তো অবাক হয়ে যায়। তার প্রিন্সিপাল বলে ওঠে, আরে আশিক, তুমি এখানে? চলো, কেবিনে চলো। জি স্যার, গতকাল রাতে শহরে এসেছি আর ভার্সিটিতে আজকে আসলাম আপনার সাথে দেখা করতে। তোমরা সবাই ক্লাসে যাও। আর এ হচ্ছে গ্রাম থেকে আসা আশিক। আজ থেকে তোমাদের সাথে তোমাদের ডিপার্টমেন্টে পড়বে, বিজ্ঞান বিভাগের ইংলিশ ডিপার্টমেন্টে। তারপর কেউ আর কোনো কথা বলে না। প্রিন্সিপাল সাহেবের সাথে কেবিনে গিয়ে আশিক কথা বলে। কথা শেষ করে প্রিন্সিপালের সাথে তাকে তার ক্লাসরুমে নিয়ে যায় এবং ক্লাসে সবার সাথে পরিচয় করিয়ে দেয় আর বলে ওঠে, ওর নাম হচ্ছে আশিক। ও আজ থেকে তোমাদের সাথে এখানে পড়ালেখা করবে। তোমরা ওর সাথে ভালো আচরণ করবে আশা করি। তারপর প্রিন্সিপাল চলে যায়। আশিক শেষের একটা বেঞ্চে গিয়ে বসে পড়ে। পুরো ক্লাস শান্ত নিস্তব্ধ। এখানে প্রিয়াঙ্কা, শালীন তার পুরো দল আছে। শেষের একটা বেঞ্চে একাই গিয়ে বসে আছে আশিক। এমন সময় স্যার একটা প্রশ্ন করে, আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে মাফিয়া কাকে বলে? আর যে মাফিয়া সে তো আমাদের মতো মানুষ, তাহলে সে কেন মাফিয়া হয়েছে? সে আমাদের মতো সাধারণভাবে জীবনযাপন কেন করতে পারে না? কেউ কোনো কথা বলে না। পুরো রুম নিস্তব্ধ, শুনশান। স্যার সবার দিকে চেয়ে আছে, কিন্তু কেউ কোনো কথা বলে না। এমন সময় বলে ওঠে, প্রিয়াঙ্কা, তুমি ভার্সিটির সেরা একজন স্টুডেন্ট, তুমি কি বলতে পারবে মাফিয়া কাকে বলে? আর কেনই বা সে মাফিয়া হয়েছে? প্রিয়াঙ্কা বুঝতে পারে না সে কি বলবে। অবশ্যই প্রিয়াঙ্কা পুরো ক্লাসরুমের দিকে তাকিয়ে স্যারের উদ্দেশ্যে বলে ওঠে, মাফিয়া তাদেরকে বলে যারা দলবল এবং আতঙ্ক ও ত্রাস এবং সন্ত্রাস বিভিন্ন জঙ্গলি কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে, তাদেরকে মাফিয়া বলে। মাফিয়া সেই সব মানুষগুলো হয় যাদের পরিচয় থাকে না, যারা রাস্তায় বড় হয়, খেতে না পেরে তারা গ্যাংস্টার হয়ে ওঠে। পরবর্তীতে তারা মানুষজনকে খুন করে ছিনতাই করে। মাফিয়াগুলো সমাজের জন্য উপকারী নয়, বরং ভয়ঙ্কর। মাফিয়া মানে আতঙ্ক, ভয়। কথাগুলো বলে বসে যায় প্রিয়াঙ্কা। কেউ কোনো কথা বলে না। স্যার আবার জিজ্ঞাসা করে সবাইকে, কিন্তু তার কেউ কোনো কথা বলে না। পুরো ভার্সিটি শান্ত চুপচাপ হয়ে আছে। প্রিয়াঙ্কার মুখে এই কথা শুনে সবাই ক্লাসরুমে শেষের বেঞ্চে বসে থাকা ছেলেটির মুচকি হাসি দেয়। তার মুচকি হাসিটা স্যার দেখে ফেলে। এমন সময় স্যার ছেলেটার কাছে গিয়ে বলে ওঠে, এই ছেলে, তোমার নাম তো আশিক। এখনই প্রিন্সিপাল স্যার তোমার সাথে পরিচয় করে দিয়ে গেল। তোমার শরীরে এমন অবস্থা কেন? দেখে মনে হচ্ছে তুমি কোনো ময়লার ডাস্টবিন থেকে উঠে এসেছো। এই ছেলে, তোমার কি মনে হয় না তোমার সহপাঠীদের দেখোনি তারা কিভাবে পরিপাটি হয়ে ভার্সিটিতে এসেছে? তুমি নোংরার ডাস্টবিন নিয়ে ভার্সিটিতে এসেছো, আর তুমি হাসলে কেন? আচ্ছা বলো তো, মাফিয়া কাকে বলে এবং তারা মাফিয়া কেন হয়? সেটা কি বলবে বুঝতে পারে না। ছেলেটা এখন যেন পুরোপুরি ফেঁসে গেছে। মুচকি এসে নিজেই নিজের কপালে চাপড়াচ্ছে। বেঞ্চ থেকে উঠে দাঁড়ায়। তারপর মাথা নিচু করে একবার পুরো ক্লাসরুমের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলতে শুরু করে, স্যার, মাফিয়া তাদেরকে বলে যারা নিজেদের জীবন বাজি রেখে বিভিন্ন সন্ত্রাসীর সাথে মোকাবেলা করে বিজয় অর্জন করে। মাফিয়াও তাদেরকে বলে যারা অন্যায় হওয়া থেকে অপরাধগুলো আটকায়, নিজেদের জীবনটাকে ঝুঁকিতে ফেলে। যেমন সব মাফিয়া ভালো না, তেমন কিন্তু সব মাফিয়ারা খারাপ না। কিছু কিছু মাফিয়া আছে যারা সমাজের জন্য কল্যাণ বয়ে আনে। এতটুকু বলেই থেমে যায় আশিক নামের ছেলেটা। সবাই হা করে ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটাকে দেখতে কেমন যেন ইনোসেন্ট, সরল, সাদা। স্যার আবার বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, তুমি বলো তো মাফিয়ারা কেন মাফিয়া গ্যাংস্টার হয়ে ওঠে? তারা তো সাধারণ মানুষ, তাহলে তারা মাফিয়া হয় কি করে? মাফিয়ারা অন্য গ্রহের মানুষ না, তারা আমাদের মতো রক্তে মাংস দিয়ে তৈরি করা, তবে তাদের হৃদয়ে আছে মনুষ্যত্ব আছে। মাফিয়ারা সেই সব মানুষকে হত্যা করে যারা অপরাধ করে। কোনোদিন শুনেছেন গ্যাংস্টার ডলার কোনোদিন অন্যায় করেছে, নিরপরাধ মানুষকে মেরেছে?
মারিনি, কেননা তাদেরও মন থাকে, মাফিয়া হয়ে ওঠে তখন যখন সমাজের আশেপাশের মানুষগুলোর দিকে তাকিয়ে দেখতে পাই তারা সেসব গরিব দুঃখী মানুষের উপরে অত্যাচার করছে, কিন্তু তাদের ন্যায্য বিচার পাইয়ে দেওয়ার মতো কেউ নেই। তখন তাদের মধ্যে থেকে কেউ একজন তাদের প্রতি উত্তরে জবাব দেয়। সময়ের সাথে সাথে সেও একজন মাফিয়া হয়ে ওঠে, ধীরে ধীরে একজন গ্যাংস্টার, তারপর তারা আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো দুনিয়াতে। কথাটুকু বলে থেমে যায় আশিক। আশিক নামে ছেলেটা তারপর থপ করে বসে পড়ে। সবাই অবাক হয়ে ছেলেটার দিকে তাকিয়ে আছে। রিরি কোনো কথা না বলে স্যার বলে ওঠে, খুব সুন্দর বলেছ তোমরা। তবে প্রিয়াঙ্কা, তোমার থেকে কিন্তু আশিক নামের ছেলেটা খুব ভালো বলেছে। কেননা সব মাফিয়া কিন্তু শুধু নিজের ক্ষমতা দেখানোর জন্য মাফিয়া হয় না, সমাজের কল্যাণ বয়ে আনার জন্য কিন্তু গরিব দুঃখীদের পাশে দাঁড়ানোর জন্য মাফিয়া হয়ে ওঠে। তারপর ক্লাস শেষ করে সবাই চলে যায়। এইভাবে দেখতে দেখতে প্রায় সব কটা ক্লাস শেষ করে ভার্সিটি প্রায় ছুটির সময়। এমন সময় মাথা নিচু করে আশিক ভার্সিটি থেকে বেরিয়ে যাচ্ছে। পেছন পেছন প্রিয়াঙ্কা বলে ওঠে, এই যে মিস্টার আশিক, আমরা কি ফ্রেন্ড হতে পারি? মানছি ভার্সিটিতে আসার শুরুতে তোমার সাথে ঝগড়া হয়েছে, বাট মেবি ফ্রেন্ড হতে পারি। আশিক কি বলবে বুঝতে পারে না, কেননা আশিক তো মেয়েদের ভয় পায়। আশিক ভয়ে ভয়ে বলে ওঠে, সরি আপু, আসলে আমি মেয়েদের ভয় পাই, তাই কারোর সাথে বন্ধুত্ব করি না। কিছু মনে করবেন না, আমি আসি। কথাটা বলে ছেলেটা চলে যায়। অবাক হয়ে যায় আশিক। প্রিয়াঙ্কা, শালিনীর সাথে রুহি। শালিনী বলে ওঠে, কিরে প্রিয়াঙ্কা, ছেলেটা তো তোকে পাত্তাই দিল না, চলে গেল। এ তো অবাক করা বিষয়, যেখানে ভার্সিটির সবাই তোকে দেখার জন্য এবং কথা বলার জন্য পাগল হয়ে থাকে, সেখানে তো কেউ অপেক্ষা করে ছেলেটা চলে গেল কি করে? কথাটা শুনে বেশ খানিকটা অবাক হয়ে যায় প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা মুচকি এসে বলে ওঠে, ছেলেটা দেখতে ইনোসেন্ট, সবাই তো স্বার্থ খোঁজে, কিন্তু ছেলেটা নিঃস্বার্থ, তাই তো সে আমার সাথে বন্ধুত্ব করলো না। তারপর তারাও ভার্সিটি থেকে বেরিয়ে পড়ে। পায়ে হেঁটে ক্লান্ত শরীর নিয়ে হেঁটে যাচ্ছে আশিক। আশিকের সামনে তাকিয়ে দেখতে পায় বেশ কিছু ছেলেপুলে একটা গাড়িকে থামিয়ে গাড়িতে থাকা সেই সমস্ত মানুষের জিনিসপত্রগুলোকে লুট করছে। এটা দেখে আশিক সামনে এগিয়ে যায়। আশিককে দেখে ছেলেগুলো বলে ওঠে, কিরে তুই এখানে কি করছিস? তোর কি মরার পাখনা গজিয়েছে যে তুই এখানে দাঁড়িয়ে আছিস? এখান থেকে কেটে পড়, না হলে শরীর থেকে মাথাটা রাস্তায় নামিয়ে দিব। ভাই, এসব আপনারা কি করছেন? এটা তো অন্যায়। সাধারণ মানুষকে কেন আটকে রেখেছেন? বেটা তুই কি চোখে দেখতে পারিস না? আমরা তাদেরকে লুট করছি। এদের কাছে প্রায় 4 লক্ষ টাকার গহনা আছে, তাই ওদের গাড়িটাকে আটকে দিয়ে তাদেরকে লুট করছি। আর আমরা হলাম লিটন ভাইয়ের ছেলেপেলে। ভাই, মানুষের ক্ষতি করে আপনাদের লাভ কি? প্লিজ ওনাদের ছেড়ে দিন। তোর সাহস হয় কি করে আমাদের কাজে বাধা দেওয়ার? এই শালাকে ধরতো, আজকে ওকে জন্মের শিক্ষা দিয়ে দেই। শালাকে দেখতে তো ক্ষেত মনে হচ্ছে, গ্রাম থেকে উঠে আসা একটা ময়লার ডাস্টবিন। সে কিনা আমাদের কোনটা ন্যায় আর কোনটা অন্যায় শিখাতে এসেছে। কথাটা বলে সবাই মিলে এলোপাত্রই মারতে থাকে আশিক নামের ছেলেটাকে। আশিক নামের ছেলেটা নিরুপায় কি করবে বুঝতে পারে না, মার খেতে থাকে। এতজনের সাথে পেরে ওঠে না, সবাই বেধড়ক মারতে মারতে প্রায় হাত পাগুলোকে রক্তাক্ত করে ফেলেছে। এক পর্যায়ে ছেলেগুলো চলে যায়। তারপর মানুষগুলো এসে আশিককে তুলে দাঁড় করায়। আশিক নিজের কাপড়গুলো ঝেড়ে রওনা দেয় মার খাওয়া অক্লান্ত শরীর নিয়ে তার নিজ গন্তব্যের উদ্দেশ্যে। শহরের ভিতর ছোট্ট একটা বস্তিতে প্রবেশ করে আশিক। নিজের একটা ছোট্ট রুমের ভেতর গিয়ে ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে নেয়। রাত 1টা বাজে। চারদিকটা নিস্তব্ধ শুনশান। আকাশে চাঁদ উঠেছে। চাঁদের সাথে তারা চারদিকটা নিস্তব্ধ, নেই কোনো মানুষের কোলাহল, নেই কোনো শহরের অস্তিত্বহীন শহরের কোলাহল, নেই কোনো পাখির কিচির বিচির নেই। নিস্তব্ধ এই গভীর রাতে শুধু বয়ে চলেছে একাধারে মৃত বাতাস। খোলামেলা আকাশ ল্যাম্পপোস্টের আলোতে চারদিকটা আলোকিত হয়ে উঠেছে। ভয়ঙ্কর কণ্ঠে জড়সড় হয়ে ল্যাম্পপোস্টের পাশে বসে আছে একটি রক্তমাখা শরীর নিয়ে মানুষ। মানুষটি ভয়ে ও আতঙ্কে আছে। চোখগুলো লাল রক্তবর্ণ ধারণ করেছে ভয়ে। গলা থেকে আওয়াজ বের হচ্ছে না। লোকটা বুঝে গেছে তার মৃত্যু নিশ্চিত, কেননা তার সামনে যে স্বয়ং দাঁড়িয়ে আছে আন্ডারওয়ার্ল্ডের গডফাদার ডলার, যে বলে কম মারে বেশি, বোঝায় কম, গুলি করে বেশি, ইশারা দেয় কম, খুন করে বেশি।
ছেলেটার হাত কাঁপাকাঁপি শুরু করেছে। ছেলেটা ভয়ে আছে, আতঙ্কে আছে। গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিকে দেখে ছেলেটার পুরো শরীর ঘেমে একাকার। রক্তের সাথে শরীরের ঘামগুলো পিচ ঢালা রাস্তার ওপর বৃষ্টির মতো টপ টপ করে পড়তে থাকে। লোকটা কোনো কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে একটা ধারালো অস্ত্র বের করে অজানা সেই আগন্তুক এফোর ওপর করে বের করে দেয় ভর তো সেই লোকটার শরীরের ভেতর। এরপর ওপর হয়ে শরীরের ভেতর থাকা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বের করে আনে বাইরে। মাটিতে পড়ে যাওয়ার আগেই লোকটা শরীরটা মাথাটা আলাদা করে ফেলে এক কোপে। গলা কাটা মাথাহীন লাশটা গলা ভেতর ছুরিটা ঢুকিয়ে দিয়ে রশির সাথে পেঁচিয়ে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দিয়ে পরপর বেশ কয়েকটা গুলি করে ডেড বডিটার ওপর রক্ত ঝরতে থাকে শরীর থেকে। তারপর মুচকি এসে সেখানে একটা চিঠি ফেলে রেখে চলে যায় সেই অজানা কালো ধোয়া, অজানা অপ্রকাশিত সেই আগন্তুকটি। পরের দিন সকালে থানার ভেতর বসে ইকবাল সাহেব চায়ের কাপে চুমুক দিয়ে ম্যাগাজিন পড়ছে, আর ডলার এন্ড দ্য ডিলার দুই ভাইয়ের ছোট্ট একটা ম্যাগাজিন। এমন সময় হাঁপাতে হাঁপাতে রুমের ভেতর প্রবেশ করে হাবিলদার রফিক মিয়া। রফিককে এইভাবে হাঁপাতে দেখে ইন্সপেক্টর ইকবাল সাহেবের অতি আগ্রহের দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, কি ব্যাপার মিস্টার রফিক সাহেব, আপনি এইভাবে কাঁপতে কাঁপতে কোথা থেকে আসছেন আর এইভাবে ঘেমে গেলেন কি করে? ওসি ইকবাল সাহেবের সামনে পানির গ্লাসটা কোনো অনুমতি ছাড়া হাতে নিয়ে কয়েক ঢোকে পুরো পানির গ্লাস ফাঁকা করে দিয়ে বলে ওঠে, স্যার, আজকে ও রাস্তার পাশে পাওয়া গেছে ঝুলন্ত এক মাথাবিহীন লাশ। খুব নৃশংসভাবে রাস্তার মাঝে হত্যা করে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দিয়ে চলে গেছে সেই অজানা খুনি। কথা শুনে আবার বেশ খানিকটা অবাক হয়ে যায় ইন্সপেক্টর ইকবাল সাহেব। হাতে থাকা চায়ের কাপটা পড়ে যায়, কেননা এত পরিমাণ এই শহরে খুন হয়েছে যে খুনের তদন্ত করতে গিয়ে হিমশিম খাচ্ছে ইন্সপেক্টর ইকবাল। তার উপর আজকে আবার একটা খুন। ইকবাল সাহেব বলে ওঠে, তুমি দ্রুত গাড়ি বের করো, ঘটনাস্থলে যেতে হবে। জি স্যার, বাইরে গাড়ি রেডি করা আছে। কোনো কথা ছাড়াই ইন্সপেক্টর ইকবাল ও কনস্টেবল রফিক সাহেব বেরিয়ে পড়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে। সেখানে গিয়ে চমকে যায় ইন্সপেক্টর ইকবাল, কেননা খুব নৃশংসভাবে হত্যা করে ঝুলিয়ে রেখেছে মাথাহীন লাশটাকে। চারিদিকে ড্রোনের সাথে ক্যামেরা রাখা আছে, আকাশে ড্রোন ওড়াচ্ছে, পুলিশ এসেছে র্যাব। চারিদিকে মানুষ ঘিরে রেখেছে, দেখছে মাথাহীন লাশটাকে। সাংবাদিক নিজের মতো করে তথ্য প্রকাশ করছে। সাধারণ জনগণের মধ্যে সাংবাদিক বলে ওঠে, শহরে একের পর এক হচ্ছে খুন, বাড়ছে খুনের সংখ্যা, হচ্ছে মানুষ নিখোঁজ। তবে সবথেকে বড় বিষয় হচ্ছে প্রভাবশালী মানুষগুলোই হচ্ছে খুন, কিন্তু তাদেরকে কেন করা হচ্ছে তা এখনো অজানা, অপ্রকাশিত। যারা খুন হচ্ছে তারাও জানে না যে তাদেরকে কেন খুন করা হচ্ছে। এখানে এসেছে পুলিশ, সাথে এসেছে র্যাব। চলুন তাহলে পুলিশের কাছ থেকে শুনে আসি। দেখুন, এই খুন কেন করা হয়েছে জানি না, তবে লাশের পাশে চিঠি পাওয়া গেছে। চিঠিতে লেখা আছে, ডলারকে খুঁজতে শোনা হারিয়ে যাবে, অস্তিত্বের সাথে পরিচয়হীন বেঁচে থাকতে হবে পৃথিবীর মাঝে। জঙ্গলের রাজা সিংহ থাকতে সিংহকে সরাতে গেলে সিংহের সাথে লড়াই করতে হয়। যেমন সিংহ যে বনেই যায় না কেন জঙ্গলের রাজা কিন্তু সেই হয়ে থাকে। তাই জঙ্গলের হিংস্র রাজা সিংহের রাজ্যে রাজত্ব করার কল্পনা করো না, হারিয়ে যাবে নিজের অস্তিত্বের সাথে। ডলার বাই ডিলারের পরিচয় খুঁজতে এসো না, নিখোঁজ হয়ে যাবে। এটাতে থাকা সম্পূর্ণ কথা এক এক করে পড়ে শোনায়, সব কাজ করে আটকে ওঠে মানুষ। সাংবাদিক বলে ওঠে, তবে কি শহরে নতুন করে রূপ পরিবর্তন হতে চলেছে? কে এই ডিলার বাই ডলার, যাদেরকে ধরতে পারছে না পুলিশ, যাদেরকে চিনতে পারছে না কেউ, যাদের অস্তিত্ব জানে না কেউ? লাশের পাশে থাকা কোনো কিছু পাওয়া যায়নি, না পাওয়া গেছে কোনো প্রমাণ, শুধু পাওয়া গেছে লাশ আর লাশের পাশে থাকা একটা রক্তাক্ত চিঠি। লাশ এবং চিঠি পাঠিয়ে দেয় ফরেন্সিক ল্যাবরেটরিতে প্রমাণের জন্য। দেখতে দেখতে এভাবে বিশেষ কিছু সময় কেটে যায়। ভার্সিটিতে যেতে থাকে আশিক। আজকেও ঠিক একই পোশাক। হঠাৎ করে আশিকের চোখ যায় সামনে কিছু মানুষ দিকে। বেশ কিছু মানুষ একটা মানুষকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছে, অনেকগুলো বন্ধু। মানুষটাকে ভয় আছে। আশিক বোঝার চেষ্টা করছে সেখানে হচ্ছেটা কি। এক পর্যায়ে আশিক কোনো কিছু না ভেবে সামনে এগিয়ে যেতে থাকে গুটি গুটি পায়ে। সামনে এগিয়ে গিয়ে দেখতে পায় অসহায় একটা মানুষকে বেশ কিছু ছেলেপুলে আটকে রেখেছে। আশিক ভালো করে তাকিয়ে খেয়াল করে সেদিনের সেই ছেলেগুলো। আশিক দেখে আজকেও বলে ওঠে, কে তুই আজকেও আমাদের কাজে বাধা দিতে এসেছিস? তোর তো সাহস কম না, তোকে আজকে পৃথিবী থেকে বিতাড়িত করে দিব। ছেলেটার মুখে এরকম কথা শুনে অজানা এক রহস্যময় হাসি দেয় ছেলেটা। কথাটা বলার সাথে সাথে যখনই আশিককে ধাক্কা দিতে আসবে তখনই কোথা থেকে যেন একটা সাইলেন্সার বন্দুকের সাথে 9mm
পিয়ার বন্দুক থেকে গুলি এসে মাথা বরাবর লেগে শরীর থেকে মাথাটা আলাদা হয়ে পিচঢালা রাস্তায় ওপর পড়ে যায়। মুহূর্তের মধ্যে পিচঢালা রাস্তাটা রক্তে লাল ছেয়ে যায়। হঠাৎ করে এমন হওয়াতে চমকে যায় পাশে দাঁড়িয়ে থাকা আরো বেশ কিছু ছেলেপুলে। সাথে চমকে যায় আফজাল শিকদার। আব্দুল শিকদার হচ্ছে টপ বিজনেসম্যান, 10 জনের বিজনেসম্যানের মধ্যে একজন। খবর পেয়ে পুলিশ দ্রুত চলে আসে, উপস্থিত হয় ইকবাল সাহেব, কনস্টেবল রফিক মিয়া। তারপর সেখানে সাংবাদিক সে অনেক মানুষ উপস্থিত হয়, চারিদিক দিয়ে তাদের ঘিরে ধরে। ইকবাল সাহেব বলে ওঠে, এই ছেলে, তোমার নাম কি আর কোথা থেকে তুমি এসেছো, আর এখানে তুমি এলেটা কিভাবে? ছেলেটা এবার এদিক ওদিক করে হালকা তাকিয়ে সামনে থাকা পুলিশ অফিসারের দিকে তাকিয়ে বলে ওঠে, স্যার, আমি কলেজ যাচ্ছিলাম, এমন সময় দেখি কিছু ছেলে পেলে এনাকে চারদিক দিয়ে ঘিরে ধরেছে, তাই আমি থামাতে আসি। তারপর কি হলো সবটাই বল। ছেলেগুলো আমাকে মারতে আসে, কিন্তু হঠাৎ করে কোথা থেকে যেন একটা গুলি আসে, ছেলেটার কপালে লাগে। এরপর আমি কিছুই জানি না। ইকবাল সাহেব আরো কিছু বলবে, উপস্থিত থাকা কোটিপতি বিজনেসম্যান আফজাল হোসেন বলে ওঠে, ছেলেটা যা বলছে সত্যি বলছে। আজকে ছেলেটা যদি সময় মতো না আসতো তাহলে হয়তো আমার বেঁচে থাকাটা দায়ী হয়ে যেত। ছেলেটার উসিলায় আল্লাহর রহমতে আমি বেঁচে গেছি। স্যার, ছেলেগুলোর সাথে আপনার শত্রুতা কি ছিল? আমি কোনো কিছুই জানি না, আমি ছেলেগুলোকে চিনি না। কোথা থেকে জানি না হুট করে আমার গাড়ি থামিয়ে দেয় আর আমার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর ইকবাল সাহেব মাথাহীন লাশটাকে দিকে তাকিয়ে কি বিশ্রীভাবে শরীর থেকে মাথাটা ছিঁড়ে পড়ে আছে পিচঢালা রাস্তায়। চারিদিক দিয়ে মানুষজন ঘিরে রেখেছে, বাকি ছেলেপুলেগুলো পালিয়ে গেছে। ইকবাল সাহেব ভালো করে তাকিয়ে দেখতে পায় যে জায়গাটা ছেলেটার গুলি লেগেছে সেই জায়গাটার বুলেটের আঘাতে ছিদ্র হয়ে চিহ্ন তৈরি হয়েছে। ডলার বাই ডিলার চিহ্নটা দেখার সাথে সাথে বোঝা যায় এটা ডলার ডিলারের কাজ। লাশটাকে ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠিয়ে দেয়। তারপর ধীরে ধীরে নিজেরা নিজেদের ভিড় কমাতে থাকে। তারপর আফজাল সাহেব আশিককে অনেকগুলো ধন্যবাদ দেয় এবং কোনো বিপদে পড়লে যেন তার সাথে দেখা করে এই বলে তিনি চলে যান তার অফিসে। আশিক সেও বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। প্রতিদিনের মতো আজকেও সে ভার্সিটিতে প্রবেশ করেছে। এমন সময় সামনে কয়েকটা পা দিতেই পেছন থেকে বেশ কয়েকজন বলে ওঠে, এই গ্রাম থেকে উঠে আসা আবর্জনা এবং খ্যাত এবং আনস্মার্ট কিউটের ডিব্বা, তোকে ডাকছি। হঠাৎ করে পেছনে থাকা কারো কণ্ঠস্বর শুনতে পেয়ে পেছনে তাকিয়ে দেখতে পায় বেশ কিছু ছেলে মেয়ে তাকে ডাকছে। ছেলেটা না শোনার ভান করে সামনে এগিয়ে যায়। কয়েকবার সামনে যেতেই পেছন থেকে পুষ্পিতা নামের মেয়েটি বলে ওঠে, কি রে মায়েশা, ছেলেটা তোকে অ্যাভয়েড করে চলে গেল কি করে? যেখানে ভার্সিটির সবাই তোকে ভয় পায়, তোর সাথে কথা বলার জন্য চেয়ে থাকে, সেখানে ছেলেটাকে অ্যাভয়েড করে চলে গেল কি করে? মায়েশা নামের মেয়েটা পুষ্পিতা নামের মেয়েটার মুখে এরকম কথা শুনে বেশ রেগে যায়। আশিক নামের ছেলেটা এদিক ওদিক না তাকিয়ে নিজের ক্লাসরুমের দিকে যেতে থাকে একটা হাসি দিয়ে। সেখানে থেকে তারাও যেতে থাকে। আশিক নিজের ক্লাসরুমের ভেতর প্রবেশ করতে যাবে, এমন সময় হঠাৎ করে কোথা থেকে যেন পচা টমেটো ডিম তার মুখে এসে লাগে। পচা টমেটো আর ডিমে শরীরটা একেবারে নোংরা হয়ে যায়। ভালো করে সামনে তাকিয়ে দেখতে পায় ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে থাকা সেই সব ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। মাইশা বলে ওঠে, কিরে, তোর সাহস কি করে হয় তুই আমাদের অ্যাভয়েড করে চলে আসিস? আজ থেকে যেন তোকে আমাদের সবসময় সালাম দিতে দেখি। কথাটা বলে চলে যাচ্ছিল ক্লাসরুম থেকে। বের হয়ে মায়েশা ও তার দলবল। হঠাৎ করে মায়েশা যখন রুম থেকে বের হতে যাবে তখনই মায়েশার বুক বরাবর কেউ একজন লাথি মারে। লাথি খাওয়ার সাথে সাথে মায়েশা বেশ খানিকটা দূরে ছিটকে গিয়ে পড়ে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে, কেউ কোনো কথা বলে না। সবাই ক্লাসরুমের গেটের দিকে তাকিয়ে দেখতে পায় ভেতরে প্রবেশ করছে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কাকে দেখে সবাই বুঝে যায় প্রিয়াঙ্কা তাকে মেরেছে। মায়েশা উঠে দাঁড়ায়। প্রিয়াঙ্কা মায়েশার শার্টের কলার চেপে ধরে চিৎকার করে বলে ওঠে, কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয়? তুই আশিকের শরীরে পচা ডিম আর টমেটো মেরেছিস? তোকে তো এখানেই মেরে ফেলতে পারি। তুই জানিস আমি কে? মায়েশা ভয়ে কোনো কথা বলে না, কারণ মায়েশা জানে তার সামনে দাঁড়িয়ে থাকা প্রিয়াঙ্কা মেয়েটা যতটা সরল সাদা দেখতে ঠিক ততটাই হিংস্র একটা বাঘিনী। প্রিয়াঙ্কা আবার বলে ওঠে, তোকে যেন নেক্সট টাইম আশিকের আশেপাশেও না দেখি। তোকে আমি কয়েকদিন ধরে খেয়াল করছি, তুই আশিককে বিরক্ত করছিস। কথাটা বলে আশিককে ক্লাসরুম থেকে বের করে টানতে টানতে নিয়ে যায় ক্যান্টিনে। অন্যদিকে পুষ্পিতা মায়েশাকে উদ্দেশ্য করে বলে ওঠে, কিরে মায়েশা, তোকে প্রিয়াঙ্কা এতগুলো থ্রেড দিয়ে চলে গেল আর তুই কিছুই করতে পারলি না? কি হয়েছে বল? মায়েশা কোনো কথা বলে না। মায়েশা শুধু একটা মুচকি হাসি দেয়, যে হাসি মানে অজানা। মায়েশা মুচকি এসে ভয়ত দৃষ্টিতে পুষ্পিতার দিকে তাকিয়ে বলে ওঠে, আরে তুই কোনোদিন শুনেছিস মাফিয়া কুইনের কথা? হ্যাঁ শুনেছি, খুব ভয়ঙ্কর একজন গ্যাংস্টার, সহজে তার দেখা পাওয়া যায় না। সে খুব শান্ত প্রকৃতির একজন খেলোয়াড়,
তবে যাকে মারতে যায় তাকে না মারা পর্যন্ত সে ফেরত আসে না। তুই কাউকে বলিস না বল, নিষেধ আছে। শুধু তোকে বলছি সাবধানে থাকবি ওই প্রিয়াঙ্কার কাছ থেকে। ওই আসলে প্রিয়াঙ্কা না, মাফিয়া কুইন। লাইন থেকে অনেক আগেই বের হয়ে গেছে তার গ্যাংটাকে। আমি কাজ করতাম কিন্তু গ্যাংটা এখন আর সে চালায় না। তাহলে তুই তাকে ভয় পাচ্ছিস কেন? সে তো আর একটা গ্যাংস্টার নয়, সাধারণ একজন। তুই হয়তো ওর সম্বন্ধে জানিস না, তাই এসব বলছিস। এখন চুপচাপ এখান থেকে কেটে পড়। তারপর তারাও বাইরে চলে যায়। এদিকে তারা ক্যান্টিনে বসে তারপর প্রিয়াঙ্কা বলে ওঠে, এই ছেলে, তুমি গ্রাম থেকে উঠে এসেছো, তুমি প্রতিবাদ করতে পারো না? তোমার সাথে সবাই অন্যায় করছে, তুমি দেখতে আসো কেন? আসলে আপু, আমার তো ভয় করে, তাই আমি কারোর সাথে তেমন কথা বলি না। তোকে দেখে তো এখন আমার নিজেরই রাগ হচ্ছে, ভিতর ডিম কোথাকার। আসলে ছোটবেলায় শুনেছিলাম মায়ের কাছে শহরের মানুষগুলো খুব বদমেজাজি হয়ে থাকে, তাই কারোর সাথে আমি তেমন কথা বলি না, যদি আমার কোনো ক্ষতি করে দেয়। চলো তুমি আমার সাথে শপিং মলে। কাল থেকে এইসব পোশাক পরে তোমাকে আসতে হবে না ভার্সিটিতে। আমি যা পোশাক কিনে দেবো তাই পরে আসবে। তারপর প্রিয়াঙ্কা, শালিনী আরও কিছু মেয়ে আশিককে জোর করে নিয়ে যায় একটি শপিং মলে। তারপরে সেখানে বেশ কিছু শপিং করে। তারপর খাওয়া দাওয়া করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ে। আশিক একটা রিক্সা ভাড়া করে দেয়, চলে আসে রিক্সা করে আশিক। তারাও চলে যায় তাদের নিজ গন্তব্যে। দেখতে দেখতে এইভাবে সন্ধ্যা পেরিয়ে রাত হয়, রাত 1টা। সবাই ঘুমে আচ্ছন্ন, চারদিকটা নিস্তব্ধ। যানবাহন কোলাহল নেই পরিবেশে, শীতল ঠান্ডা বয়ে যাচ্ছে মৃদু বাতাস। এমন সময় ল্যাম্পপোস্টের আলোতে আলোকিত হয়ে আছে পুরো রাস্তা জুড়ে। পিচঢালা রাস্তার ওপর হাঁটু ভাঁজ করে দুইজন ছেলে অজর ধারায় কেঁদে চলেছে। সামনে এক অজানা ব্যক্তি দাঁড়িয়ে আছে। অজানা ব্যক্তিটির হাতে ধারালো এক রামদা, কোমরে রাখা আছে AK-47 বন্দুক। অজানা আগন্তুকের মনের সুখে সিগারেট টানতে থাকে। আগন্তুকটার এরকম কর্মকাণ্ডে ছেলেগুলো কেড়ে একাকার, চোখের পানি অঝর ধারায় ফেলছে। ছেলেগুলো বুঝে গেছে তাদের মৃত্যু নিশ্চিত। আগন্তুকটার পরনে কালো প্যান্ট, কালো জ্যাকেট, কালো স্যুট, কালো মুখোশ, মাথায় কালো ক্যাপ, নিজেকে কালো কাপড় দিয়ে আবৃত করে নেওয়া। পোশাকের ডিজাইন করে লেখা আছে ডলার ভাই ডিলার। আগন্তুকটা হাসি থাকে। আগন্তুকটার উচ্চ হাসিতে যেন পরিবেশটা থই থই করে কেঁপে ওঠে। বাতাসের গতিবেগ যেন বেড়ে যায়। শীতল আবহাওয়াতে ছেলেগুলো ঘেমে একাকার। ভয়ে ছেলেগুলোর হাত পা কাঁপাকাঁপি শুরু করেছে। রাত নামের ছেলেটার কোনো কিছু বলে ওঠার আগেই ধারালো একটা কোনো কিছু তার পেটের ভেতর ঢুকিয়ে এফোর ওপর করে আগন্তুকটা। মুহূর্তের মধ্যে রাহাত নামের ছেলেটা পাথর বালুতে আল কাতার পিচঢালা রাস্তার ওপর পড়ে গড়াগড়ি খেতে থাকে। পেট থেকে গলগল করে তাজা লাল রক্ত বের হতে থাকে। পাশে দাঁড়িয়ে থাকা জিসান নামের ছেলেটা ভয়ে গলা শুকিয়ে যায়। চোখের সামনে নিজের মৃত্যুকে দেখতে চিৎকার করতে ইচ্ছা করছে, কিন্তু গলা দিয়ে যে আওয়াজ বের হচ্ছে না। অজানা সে আগন্তুকটা বলে ওঠে, তোদের সাহস হয় কি করে এই ডলার বেঁচে থাকতে তোরা ডিলারকে মেরে ফেলিস? তোরা জানিস না ডলারের প্রাণ হচ্ছে ডিলার? রাহাত নামের ছেলেটা রাস্তার ওপর গড়াগড়ি খেতে থাকে। এই দৃশ্য দেখে হাসতে থাকে সেই আগন্তুক। আরেকটা ব্র্যান্ডের সিগারেট জ্বালিয়ে টানতে থাকে। তারপর পাশে দাঁড়িয়ে থাকা জিসান নামের ছেলেটার দিকে একটা সিগারেট বাড়িয়ে দিয়ে বলে ওঠে, সিগারেট খাও, ঠান্ডা হও, আর সত্যি করে বল তোরা কার সাথে হাত মিলিয়ে আমার ভাইয়ের সাথে তোরা নির্মম অন্যায় করেছিস। তবে এটা ভাবিস না যে তুই বেঁচে যাবি। ঘুমন্ত সিংহকে তোরা জঙ্গলের বাইরে ডেকে এনেছিস। সিংহকে জঙ্গলে মানায়, বাইরে নয়। জঙ্গলের বাইরে যখন সে আসে তার হিংস্রতা দেখে আশেপাশের মানুষগুলোর প্যান্ট নষ্ট হয়ে যায় এমনিতেই। ডলারের মুখে এরকম কথা শুনে চমকে ওঠে। ভয়ে ও আতঙ্কে শ্বাস নেওয়াটাও যেন কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। ভয়ে গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না, শুধু কাঁপতে থাকে। আশিক ছেলেটার দিকে তাকাতে ছেলেটা চমকে যায়। ভয়ে কয়েক হাত পিছিয়ে যায় আশিক। ঈশান ছেলেটাকে বলে, কিন্তু ছেলেটা কোনো কিছুই বলছে না। সে হঠাৎ করে রাহাত নামে ছেলেটার বুকের ওপর পা রেখে শরীর থেকে মাথাটা মুহূর্তের মধ্যে আলাদা করে ফেলে। তারপর পরপর বেশ কয়েকটা AK-47 দিয়ে গুলি করে। গুলির শব্দে আশপাশটা জন্তু জানোয়ার পশু পাখিগুলো যেন চিৎকার দিয়ে তাদের নিজ বাসস্থান ছেড়ে পালিয়ে যায় অন্য কোনো গন্তব্যের উদ্দেশ্যে। গুলির বিকট আওয়াজে পুরো জঙ্গলের মধ্যে রাস্তাটা কেঁপে ওঠে। দুই পাশে গোরস্থানের ওপর পাশে জঙ্গল, অন্য পাশে পাহাড়, অন্ধকার, চারিদিকে ভীষণ অন্ধকার পরিবেশটা হয়ে উঠেছে। জিসি নামে ছেলেটা আরো চমকে যায়। আগন্তুকটা বন্দুকটা নাকের কাছে এনে বন্দুকের গরম ধোঁয়াটা সুখে হাসতে থাকে, চিৎকার করে বলে ওঠে, জঙ্গলের রাজা একজনই থাকে, আর সেই রাজাটা থাকে সবসময় সিংহ। সিংহ যেই জঙ্গলে যায় না কেন
সে জঙ্গলেই তার হয়ে যায়, কেননা তার হিংস্রতা ও হুঙ্কার শুনে বাকি পশুরা এমনিতেই থরথর করে কাঁপে। তোরা কিনা সে ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলে তোদেরই শহরে খেলতে নিয়ে এলি। তোদের জীবন নিয়ে নতুন করে খেলবো তোদের সাথে, তোদেরই এই শহরে। ছেলেটা কান্না করতে থাকে। কান্নায় তার আওয়াজ স্পষ্টভাবে বোঝা যায় না। আশেপাশে নিজের কান্না থামিয়ে ছেলেটা বলে ওঠে, ভাই আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। এইসবের পেছনে বেশি কিছু মানুষ জড়িত আছে যারা আপনাদের খুব পরিচিত। তারা আপনাদের মেরে আপনাদের জায়গাটাকে দখল করে পুরো আন্ডারওয়ার্ল্ডটাকে কন্ট্রোল করতে চাই শুধু নিজেদের পাওয়ার দেখানোর জন্য। আমরা জানি না যে আমাদের বসকে তাকে কোনোদিনও দেখিনি, শুধু আমাদের সাথে ফোনে কথা বলতো এবং যেখানে যেখানে যেতে বলতো আমরা সেখানে যেতাম। আমাদের প্রয়োজনের আমাদের টাকা পাঠিয়ে দিত। তবে এদের পেছনে সবচেয়ে বড় বড় কোটিপতি বিজনেসম্যানগুলোও রয়েছে এবং শহরের বেশি কিছু শিক্ষা প্রতিষ্ঠানের আরও কিছু বর্গ ব্যক্তিগণ। অজানা ডলার নামের আগন্তুকটা হেসে ওঠে। সিগারেট যেন তার নেশা হয়েছে। পরপর আরও বেশ কয়েকটা সিগারেট জ্বালায়। সিগারেট খেয়েও যেন নিজেকে ঠান্ডা মস্তিষ্কের মাথাটা আজকে ঠান্ডা করতে পারছে না। নিজের ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে হিংস্র হয়ে উঠেছে ডলার। ডলার বলে ওঠে, আমার ভাইকে তোরা কার কথাই মেরেছিলি আর কারা আন্ডারওয়ার্ল্ড দখল করতে চায় এই ডলার থাকতে? ছেলেটা এখনো ভয়ে আছে, আতঙ্কে আছে। ভয়ার্ত কণ্ঠে আবার বড় বলে ওঠে জিসান নামের ছেলেটা। ভাই এই সব কিছু আমরা শহরের কোটিপতি বিজনেসম্যান আফজাল হোসেনের ও প্রিন্সিপাল সাহেবের কথাই করেছিলাম, তবে তাদের সাথে আরও অনেকে জড়িত আছে। মৃত্যুর জন্য তৈরি হও। তোর লাশটাকে আমি পার্সেল করে পাঠিয়ে দেব তোর বাবা সহ তার সাঙ্গপাঙ্গদের কাছে। কথাটা বলার সাথে সাথে ডলার নামে ছেলেটা অর্থাৎ আগন্তুকটা যখনই গুলি করতে যাবে তখনই রাহাত নামে ছেলেটার লাশের ওপর থেকে ধারালো সেই ছুরিটা নিয়ে নিজেই নিজের গলার ওপর চালিয়ে দেয় জিসান নামের ছেলেটা। সাথে সাথে শরীর থেকে মাথাটা আলাদা হয়ে রাস্তার ওপর পড়ে যায়। এই দৃশ্য দেখে ডলার নামের ভয়ঙ্কর আতঙ্কবাদী অজানা ও অপ্রকাশিত মায়াবী সেই আগন্তুকটি হাসতে থাকে আর বলে ওঠে, ডলারের হাত থেকে মরা থেকে নিজের হাতে মরা অনেক ভালো। কথাটা বলে মুচকি এসে ডলার নামের আগন্তুকটা সেখানে একটা ধারালো অস্ত্র দিয়ে লিখে দেয় লাশের ওপর, ডলার বাই ডিলার ব্যাক করেছে শহরে নতুন করে তাদের আতঙ্ক ছড়াতে। তারপর সেই ডলার নামের আগন্তুকটা বেরিয়ে পড়ে। পরদিন সকাল সকাল 9টা বাজে। পুরো রাস্তা লাল রক্তে ছিয়ে গেছে। মানুষজন চারদিক দিয়ে ঘিরে রেখেছে। ভয়ে কেউ সামনে এগিয়ে যেতে পারে না, কেননা সামনেই পড়ে আছে দুইটা অজানা মানুষের লাশ। একজনের শরীর থেকে নেই কোনো মাথা, অপরজনের ক্ষত বিক্ষত শরীরটা রাস্তার উপরেই পড়ে আছে। দৃশ্যটা খুবই ভয়ঙ্কর। কনস্টেবল রফিক মিয়া এখনও থানায় প্রবেশ করেননি। গরম চায়ে চুমুক দিচ্ছে আর ম্যাগাজিনে কিছু পুরনো কেস ফাইল দেখছেন ওসি ইকবাল সাহেব। হাজার হাজার মার্ডার কেস, রেপ কেস এবং ডাকাতি কেসের ফাইল পড়ে আছে ধুলো মুখরিত হয়ে। চাপা পড়ে আছে হাজারো হাজার ফাইলের নিচে। প্রমাণের অভাবেই ধরতে পারছে না এবং অজানা ডলার ভাই ডিলার আন্ডারওয়ার্ল্ডের গডফাদারকে। ইকবাল সাহেব বেশ চিন্তিত, কেননা শহরে খুনের সংখ্যা বেড়ে গেছে। শুধু এই শহরেই খুন হচ্ছে, নিজের মতো করে ভেবে চলেছে ইকবাল সাহেব। হঠাৎ করে দৌড়াতে দৌড়াতে রফিক সাহেব কেবিনে প্রবেশ করে। হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, আজকের নিউজে খবর দেখছি, আজকেও 2টা লাশ পাওয়া গেছে ঢাকা মেন রাস্তার মাঝে। কথাটা শুনে একদমই অবাক হয়নি ওসি ইকবাল সাহেব এবং আগের মতোই চেয়ারে বসে কফিতে চুমুক দিচ্ছে, কেননা সে আগে থেকেই জানতো এই খুন এমন কোনো দিন নেই যে খুন করে না। রফিক মিয়া এটা দেখে বলে ওঠে, আর শহরে খুনের সংখ্যা বেড়ে গেছে, আজকেও 2টা মার্ডার করছে আরো। আর আপনি? কথাটা শুনে মুচকি একটা হাসি দেয় ইকবাল সাহেব। মুচকি এসে রকিব সাহেবকে চেয়ারে বসতে বলে শান্ত কণ্ঠে একটা ম্যাগাজিন সামনে এগিয়ে দেয় আর বলে ওঠে, এখন একে ধরা এত সহজ না। আর এই শহরে ততক্ষণ পর্যন্ত খুনের সংখ্যা কমবে না যতক্ষণ না পর্যন্ত তার ভাইয়ের খুনের প্রতিশোধ নিতে পারছে। ম্যাগাজিন আজকে রাতে পড়বে। আর আমি এটা শুনে একদম অবাক হয়নি, কেননা আমি জানতাম যে এই খুনিটা আজও মার্ডার করবে। তবে অবাক হয়েছি যে সে 2টা মার্ডার করেছে। জি স্যার, একজনের শরীর থেকে মাথা আলাদা, অপরজনের শরীরটা ক্ষত বিক্ষত। সেটাই তো রফিক, আমি বুঝতে পারছি না যে সে শুধু এ শহরে কেন মার্ডার করছে আর সব বড় বড় বিজনেসম্যানদের। তুমি এক কাজ করো, যে সমস্ত বিজনেসম্যানদের গত কয়েকদিন সহ মার্ডার হয়েছে তাদের পুরো লিস্টটা বের করে আনো। তারা কি কাজ করত, তারা কোন কাজের সাথে জড়িত ছিল।
ঠিক আছে স্যার, বাইরে একটা পিস্তল রাখা আছে, এসেছিল আপনাকে দেখাতে ভুলে গেছি, নিয়ে আসবো। মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জানায়। কনস্টেবল রফিক মিয়া গিয়ে সেই বক্সটা নিয়ে আসে। বক্স টেনে টেবিলের ওপর রাখে। ইকবাল সাহেব ইশারা দেওয়ার সাথে সাথে রফিক মিয়া বক্সটা খুলে বক্সের ভেতর ওসি ইকবাল এবং কনস্টেবল রফিক মিয়া বক্সের ভেতর তাকাতেই তাদের কলিজার পানি শুকিয়ে যায়। ভয়ে কয়েক হাত দূরে পিছিয়ে যায়। হুমড়ি খেয়ে পড়ে ইকবাল সাহেব। কেননা শরীরবিহীন কাটা মাথাটা বক্সের ভেতর রাখা, যেন মার্ডার কেস খুঁজে পাচ্ছিলেন না লাশের মাথাবিহীন। লাশটা পার্সেল করে খুনি এখানেই পাঠিয়েছে, সাথে একটা চিঠি লেখা আছে। অফিসার কখনো আমাকে খুঁজতে শোনার সময় হলে আমি নিজেই দেখা দিব প্রকাশ্যে। আমাকে খুঁজতে এসে নিজের জীবনটাকে ঝুঁকিতে ফেলে নিজের পরিবারটাকে ধ্বংসের মুখে ফেলে দিও না। চিঠিতে থাকা হুমকিটা দেখে বেশ খানিকটা অবাক হয়ে যায় ইকবাল সাহেব। ইকবাল সাহেব এখনো বুঝতে পারছে না এই ডলার চাইটা কি, কে এই ডলার, কেন তাকে আজ পর্যন্ত কেউ দেখেনি, তার পরিচয় কেন কেউ জানে না, তার অস্তিত্ব কেন কেউ বুঝতে পারে না। অন্যদিকে আজকে ভার্সিটির মাঠে প্রবেশ করেছে আশিক। প্রতিদিনের থেকে আজকে আশিক বেশ স্মার্ট হয়ে এসেছে। চোখে বেশ দামি মোটা ফ্রেমের পাওয়ার দেওয়া সাদা রঙের একটি চশমা, পরনে বেশ স্টাইলিশ জামা, প্যান্ট, শু, চুলগুলো ভালো করে আছড়ে নেওয়া। ভার্সিটির মাঠে প্রবেশ করেছে আশিক। সবাই তার দিকে তাকিয়ে আছে, সবাই অবাক হয়ে গেছে, কেউ চিনতে পারে না কি এই ছেলে। আশিক মাথা নিচু করে কোনো দিকে না তাকিয়ে ভার্সিটির ভেতর প্রবেশ করে নিজের ক্লাসরুমে যাচ্ছিল। এমন সময় পেছন থেকে মাইশা নামের মেয়েটা বলে ওঠে, এই ছেলে দাঁড়া বলছি, কে তুই? হ্যাঁ, আর তোকে তো এর আগে ভার্সিটিতে দেখিনি। আশিক সেখানে থমকে যায়, পেছন ঘুরে তাকায়। মাইশা ও পুষ্পিতা তার কাছে যায়, সাথে আরো বেশ কয়েকজন যায়। মাইশা বলে ওঠে, কিরে কে তুই? তোর নাম কি? আর ভার্সিটিতে তোকে তো এর আগে দেখিনি। আশিক কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। চোখ থেকে সানগ্লাসটা খোলার সাথে সাথেই সবাই আশিককে দেখে চমকে যায়। মানে এ তো সেই হাবলাকান্ত গাইয়া, সবার প্রিয় এবং পরিচিত শুভাঙ্গী আশিক। আশিককে দেখে মাইশা বলে ওঠে, কিরে তুই এইসব দামি পোশাক, সানগ্লাস, শু, প্যান্ট কোথায় পেলি? কে দিল তোকে? ভিক্ষা? আশিক কিছু বলতে যাবে তার আগেই পেছন থেকে মেইলি কণ্ঠে কেউ একজন বলে ওঠে, ওকে কেউ ভিক্ষা দেয়নি, ওকে আমি ভালোবেসে দিয়েছি। বন্ধু বন্ধুর জন্য এইটুকু করতেই পারে। আর তোকে বলেছিলাম না যে ওর কাছ থেকে তুই দূরে থাকবি? তা না করে তুই ওর সাথে ঝামেলা করছিস, এর ফল কিন্তু ভালো হবে না। প্রিয়াঙ্কার কথা শুনে মাইশা সহ সবাই দূরে সরে যায়। প্রিয়াঙ্কা আশিকের কাছে চলে আসে আর বলে ওঠে, ও আমার বন্ধু, আর আমি বন্ধু হয়ে বন্ধুর জন্য করেছি। আশিক তুমি ক্লাসে যাও, আমি এদের দেখে নিচ্ছি। কথাটা বলার সাথে সাথে আশিক সামনে এগিয়ে যেতে যাবে, তখন ইউনিভার্সিটির গেটের সামনে কোলাহল শুনতে পায়। কোলাহল শুনে সবাই পেছনে তাকিয়ে দেখতে পায় ছাত্রছাত্রীগুলো ছোটাছুটি করছে। সবাই ভার্সিটির গেটের দিকে তাকিয়ে আছে, চোখ যায় বেশ কয়েকটা হেলমেট পরা বাইক নিয়ে মাঠের ভেতর প্রবেশ করা ছেলেগুলোর দিকে। বেশ কয়েকটা ছেলে ভার্সিটির মাঠে এসে বাইকগুলো থেকে নামে, হেলমেটটা বাইকের উপর রেখে বাইকের সাথে হেলান দিয়ে বসে। সবাই সেদিকেই তাকিয়ে আছে, কারণ ভার্সিটির মাঠে লিটন প্রবেশ করেছে, এক নামের বাদশা এবং উচ্ছৃঙ্খল। লিটন বলে ওঠে, অনেক দিন পর ভার্সিটির মাঠে প্রবেশ করলাম, আজকে তো কিছু একটা করতেই হবে। কথাটা বলে লিটন ভার্সিটির এদিক ওদিক তাকিয়ে ভার্সিটির এক সাইডে বেশ কিছু ছেলে মেয়ে একসাথে দলবদ্ধ হয়ে আছে, সেদিকে তাকিয়ে বাইকগুলো নিয়ে চলে যায় তাদের সামনে। আশিক, প্রিয়াঙ্কা, মাইশা আরো বেশ কিছু ছেলে মেয়ে সামনে বাইক স্ট্যান্ড করে মুচকি হেসে বলে ওঠে, কিরে তোরা সবাই এখানে দলবদ্ধ আছিস কেন? তোরা জানিস না লিটন ভাই ভার্সিটিতে প্রবেশ করছে? লিটন নামে ছেলেটার মুখে এরকম কথা শুনে উপস্থিত থাকা সবাই বেশ খানিকটা ঘাবড়ে যায়। লিটন ঢাকা সিটি মোস্ট ওয়ার্ল্ডের ক্রিমিনাল, অনেকবার জেলে গেছে, কিন্তু তাকে আটকে রাখতে পারেনি, ছেড়ে দিয়েছে। অনেক টাকার সম্পদ আছে তার, এমপির ছেলের বাবা বলে কথা। লিটন আবার বলে ওঠে, কিরে আমি কিছু জিজ্ঞেস করলাম, তোদের কানে পৌঁছায়নি? নয়ন নামের অপর একটা ছেলে এবার মুচকি এসে বলে ওঠে, আরে লিটন ভাই, এখানে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, কেউ কোনো কিছু বলছে না, কি করে যায় বলেন তো? ওই ময়না পাখিটাকে নিয়ে আয়, ময়না পাখিটাকে দেখতে বেশ জাক্কাস লাগছে, তার সাথে রং রসিকতা করে নিজের শরীরটাকে কারেন্টের ঝাটকা খাওয়াতে চাই। নয়ন নামে ছেলেটা লিটনের মুখে এরকম কথা শুনে গুটি গুটি পায়ে এগিয়ে যায় সামনে। এবার প্রিয়াঙ্কা নামে মেয়েটার হাতটা ধরে নিয়ে চলে আসে লিটনের সামনে, কিন্তু কয়েক পা বাড়াতেই সামনে আর এগিয়ে যেতে পারে না, কেন পেছন থেকে টেনে ধরেছে। পেছনে ঘুরে দেখে একটা ছেলে টেনে ধরেছে। এদিকে লিটন বাইক থেকে নেমে পড়ে আর হুঙ্কার ছেড়ে বলে ওঠে, এই শালা শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা, তোর সাহস হয় কি করে? তুই আমার কাজে বাধা দিস? কে তুই? আশিক মুচকি একটা হাসি দেয়, কোনো কথা বলে না। এক টান মেরে নয়ন নামে ছেলেটার হাত থেকে প্রিয়াঙ্কার হাত সরিয়ে নিয়ে নিজের কাছে নিয়ে আসে। এটা দেখে লিটন বলে ওঠে, কিরে সুন্দরী, এটা তাহলে তোর নতুন লাভার, যাকে তুই কেয়ার করিস? ভাই ওর সাহস কী করে হয় আপনার শিকার ছিনে নেওয়ার? একেও তো একটা শিক্ষা দিতেই হবে, যাতে দ্বিতীয়বার কেউ দুঃসাহস দেখানোর সাহস না করে।
ওর হাত পা ভেঙে দুলুর সাথে মিশিয়ে দে। এটাতে বলার সাথে সাথে পেছন থেকে একটা ছেলে আশিকের মাথায় আঘাত করে, সাথে সাথে আশিকের মাটিতে পড়ে যায়। এরপর সবাই মিলে এলো পাথরি, ঘুষি, হকি স্টিক দিয়ে মারতে থাকে আশিককে। প্রিয়াঙ্কা আশিককে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু পারছে না, কেননা তাকে আটকে রেখেছে, মেরে রক্তাক্ত করে ফেলে। এক পর্যায়ে লিটন নামে ছেলেটা আশিকের মাথায় আঘাত করে, সাথে সাথে আশিক চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। তারপর তারা চলে যায়। প্রিয়াঙ্কা চিৎকার করছে কিন্তু কেউ সাহায্য করার জন্য এগিয়ে আসছে না। হঠাৎ করে কোথা থেকে যেন একটা অ্যাম্বুলেন্স চলে আসে, তারপর অ্যাম্বুলেন্স এসে হসপিটালে নিয়ে যায়। হসপিটালের বাইরে বেশ কিছু ছেলে মেয়ে প্রিয়াঙ্কা অপেক্ষা করছে। রাত 10টা বাজে। বদ্ধ রূপে 4-5টা গাছপালা দিয়ে অন্ধকারে ছেয়ে গেছে শহরের বেশ মাঝখানে বাংলো বাড়ি। চারদিকটা গাছপালা, বিভিন্ন ফল ফলাদি গাছ দিয়ে ভর্তি। চারদিকটা বিদ্যুতের আলোয় আলোকিত, কিন্তু তারপরেও অন্ধকারের ভেতরে বেশ কয়েকজন বসে মদের আসর বসিয়েছে। তাদের মধ্যে থেকে একজন বলে ওঠে, ভাই অনেক দিন মজা করা হয় না, শুধু মাল খেয়ে টাল হয়ে থাকে কিন্তু অমৃত ভোগ করতে পারি না। ঠিক বলছিস, যাকে যেখান থেকে পারবি তুলে নিয়ে আয়, কোনো একটাকে আজকে তাকে নিয়ে মজা হবে এই বাংলা বাড়িতে। লিটনের মুখে এরকম কথা শুনে নয়ন নামের ছেলেটা যখনই উঠতে যাবে তখনই হঠাৎ করে দরজা ভেঙে রুমের ভেতর একজন প্রবেশ করে। দরজা ভেঙে প্রবেশ করার সাথে সাথে পুরো রুমটা ধোঁয়ায় পরিণত হয়ে যায়। অন্ধকারের আলোতে আবছা আবছা দেখা যাচ্ছে কেউ একজন দাঁড়িয়ে আছে। গুটি গুটি পায়ে সামনে আগিয়ে আসতে থাকে অজানা অপ্রকাশিত সেই মানুষটি। হঠাৎ করে সামনের মানুষটার সম্পূর্ণ দেহটা প্রকাশিত হয়ে যায়। হঠাৎ করে এমন এন্ট্রি নেওয়াতে লিটন সহ সবাই চমকে ওঠে, কয়েক হাত পিছিয়ে যায়। লিটন বলে ওঠে, কে তুই আর কেন এখানে এসেছিস? তোর পরিচয় কি? কি চাই তোর এখানে? অজানা অপ্রকাশিত সেই মানুষটা কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে শুধু হেসে চলেছে নিজের মতো করে। তার হাসিটা ভীষণ বিশ্রী লাগছে, যেন ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে এখানে। এতটাই ভয়ঙ্কর পরিস্থিতি এবং ভয়াবহ দৃশ্য ঘটতে শুরু করেছে এখানে। কেমন যেন ভয়ের গন্ধের ঘ্রাণ খুঁজে পাওয়া যাচ্ছে। লিটন আবার বলে ওঠে, কে তুই? তোর পরিচয় কি? আর তুই এখানে এলি কেন? হঠাৎ করে সামনে দাঁড়িয়ে থাকা শুট বুট কালো পোশাকধারী অচেনা মানুষটার কণ্ঠস্বর ভেসে আসে, তোদের লাশ চাই আমার, তোদের লাশ আমার লাগবে, তোদের মরতে হবে এখানে। তাই তো তোদের সাথে সাক্ষাৎ করতে গেলাম তোদেরই বাংলো বাড়িতে। সামনে দাঁড়িয়ে থাকা প্রকাশিত মানুষের কণ্ঠস্বর শুনে বেশ খানিকটা বিচলিত হয়ে যায় উপস্থিত থাকা সকলে। চমকে ওঠে, কেননা তারা ভেবেছিল কি আর তারা শুনলোটা কি, তাদের সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার কণ্ঠস্বর শোনার সাথে সাথে লিটন ঘামতে শুরু করেছে। লিটনের দিকে তাকিয়ে সবাই অবাক হয়ে যায়। লিটন বলে ওঠে, মাফিয়া কুইন, তুমি এখানে কেন কেন এসেছো? আর তুমি আমাদের মারতে চাচ্ছ কেন? দেখো, তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নেই। তুই হয়তো ভুলে যাচ্ছিস যে আমি যেখানে যাই সেখানে লাশ না ফেলে দিয়ে নিজের গন্তব্যে কখনো রওনা দেই না। আর আমি কখনো কাউকে কৈফিয়ত দেই না যে আমি কেন তাকে মারছি। এটা না হয় অজানাই থেকে থাকুক। তুই হয়তো ভুলে যাচ্ছিস, আমি জানি তোর ক্ষমতা অনেক, তোর পাওয়ার অনেক, তোর সাহস অনেক, কিন্তু তোর চারপাশে আমাদের ছেলে ফেলে দাঁড়িয়ে আছে। ভাই অনেক পিকনিক হয়েছে, মাল তো খুঁজে পেলাম না, তাই এই মালটাকে দিয়ে আজকে সবাই মিলে ফুর্তি করি। তোদের যা ইচ্ছে, মরতে এসেছে মরার জন্য বাঘের জঙ্গলে, এখন তো তাকে মারতেই হবে। কথা শুনিয়ে মুখোশের আড়ালে থাকা ব্যক্তিটা হেসে ওঠে। নয়ন নামের ছেলেটা সামনে এগিয়ে যায়। সামনে এগিয়ে যাওয়ার সাথে সাথে চোখের পলকে হঠাৎ করে গরম বুলেটের শব্দে পুরো জায়গাটা কেঁপে ওঠে, থরথর করে। সবাই কেঁপে ওঠে, সবাই দাঁড়িয়ে পড়ে, হাত পা পিছিয়ে যায়। সামনে সবাই তাকানোর আগেই বিকট আওয়াজে সামনের দেওয়ালে ধাক্কা খেয়ে নয়ন নামের ছেলেটার লাশটা পড়ে যায় সবার সামনে। তাকে দেখতে পাই মুখোশের আড়ালে দাঁড়িয়ে থাকা অচেনা মানুষটা বুলেটের গন্ধের ধোয়া নাকের কাছে নিয়ে খান নিচ্ছে, যেন সে অমৃত পেয়েছে। সবাই সামনে তাকিয়ে দেখতে পাই সেই অজানা মানুষটা মনে সুখে বুলেটের গন্ধ নিচ্ছে। অজানা মানুষটা নয়ন নামের ছেলেটার কপাল বরাবর পরপর বেশ কয়েকটা গুলি করে, গুলির শব্দে পুরো জায়গাটা থরথর করে কেঁপে ওঠে। লাশটা মাটিতে পড়ার আগেই ছেলেটা লজ্জাস্থান বরাবর মারে এক লাথে। ছেলেটা বিকট আওয়াজে চিৎকার করে সামনে থাকা ইট সিমেন্টের বালু দিয়ে গাঁথা দেওয়ালে বাড়ি খেয়ে সামনে ছিটকে পড়ে। লিটন ও তার দলবল কোনো কিছু বলে ওঠার আগে আরও সেই জায়গায় পরপর বেশ কয়েকটা গরম বুলেটের শব্দ পাওয়া যায়। মুহূর্তের মধ্যে লাল রক্তিম বর্ণ হয়ে ওঠে পুরো বাংলো বাড়ি। চপটপ করে দেওয়াল থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়তে থাকে। নিচতলাতে আগন্তুকটা মুচকি এসে বেরিয়ে পড়ে জায়গা থেকে। হসপিটালের সামনে অপেক্ষা করছে সবাই। কেবিন থেকে ডাক্তার বেরিয়ে আসে। প্রিয়াঙ্কা বলে ওঠে, ডাক্তার সাহেব, এখন আশিকের কি অবস্থা? ওর কিছু হয়নি তো? ও ঠিক হয়ে যাবে তো ডাক্তার সাহেব? দেখুন, অনেক ব্লাড বেরিয়ে গেছে মাথায় পর্যন্ত বাড়ি মারার কারণে। মাথার পেছনে মারার কারণে মাথায় ভীষণ আঘাত পেয়েছে, অনেক ব্লিডিং হয়েছে। আমরা ব্যান্ডেজ করে দিচ্ছি। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে রক্ত কালেক্ট করা ছিল, তাই সমস্যা হয়নি। বাকিটা আল্লাহর হাতে।
বাইরে সবাই অপেক্ষা করছে। প্রিয়াঙ্কার এরকম অবস্থা দেখে শালিনী বলে ওঠে, কি রে প্রিয়াঙ্কা, তুই এত অস্থির হচ্ছিস কেন? যেখানে ভার্সিটির সবাইকে তুই র্যাগিং করতি, সেখানে আশিকের মতো একটা হাবলা চরণ গাইয়া ক্ষেতের জন্য তুই কান্না করছিস? প্রিয়াঙ্কা বুঝতে পারে না, সত্যি তো এখানে ভার্সিটির সবাই তার সাথে ভয়ে কথা বলার সাহস পেত না, সে কিনা একটা অজানা ছেলের জন্য কান্না করছে। কিসে এত টান ছেলেটার প্রতি সে বুঝতে পারে না। প্রিয়াঙ্কা বুঝতে পারছে না সে কি তবে ভালোবেসে ফেলেছে আশিকের। ভাবনা চিন্তায় ডুব দিয়েছে। ডাক্তারের কাছে পারমিশন নিয়ে কেবিনে গিয়ে বেশ কিছু সময় থেকে বেরিয়ে পড়ে রাতের আধারে বাড়ির উদ্দেশ্যে। পরের দিন সকালে বোর্ডে একের পর এক মার্ডার কেস যে জায়গায় ঘটেছে সেই জায়গায় ঠিকানা লিখছে ওসি ইকবাল। সাথে বেশ কিছু ম্যাগাজিন ও পুরনো ফাইল বের করছে। হঠাৎ করে টেবিলের উপর থাকা ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় কনস্টেবল রফিক মিয়া ফোন করেছে। ফোনটা প্রথমবার বেজে কেটে যায়, দ্বিতীয়বার আবার বেজে। সাথে সাথে ফোনটা রিসিভ করে কানের কাছে নেওয়ার সাথে সাথে হয়ত জড়সড় কণ্ঠে বলে ওঠে, আপনি কোথায়? শহর। আজকে নতুন একটা মার্ডার হয়েছে বাংলো বাড়িতে। তাতে কি হয়েছে রফিক? এটা তো প্রতিদিনই হয়ে থাকে। লাশগুলোকে ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠিয়ে দাও। না স্যার, আজকের মার্ডারটা একদম ভিন্ন, সম্পূর্ণ আলাদা। মার্ডারটা করছে এমপির ছেলে লিটনকে। এমপির ছেলে লিটনকে মার্ডার করেছে কথাটা শুনে বেশ খানিকটা ঘাবড়ে যায় ওসি ইকবাল। ইকবাল সাহেব বলে ওঠে, কি বলো রফিক? এমপির ছেলেকে মার্ডার করেছে? তুমি সেখানে থাকো, আমি দ্রুত যাচ্ছি। কথাটা বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে। কিছু সময় অপেক্ষা করে ঘটনাস্থলে চলে আসে। চারদিকে বেশ কিছু মানুষ, সাথে সাংবাদিক এসেছে র্যাব, সিআইডির যৌথ বাহিনী। ইকবাল সাহেব বলে ওঠে, লাশটা কই দেখি, আর কিভাবে মার্ডার করেছে? রফিক মিয়া লাশটাকে দেখতে থাকে আর বলে ওঠে, স্যার খুব ভয়ঙ্কর ভাবে মেরেছে। মাথার ওপর গুলি করা হয়েছে, মুখের ভিতর থেকে জিহ্বাটাকে বের করে জিহ্বার মাঝখানে চিরে দেওয়া হয়েছে, আর পুরুষত্বকে তারই হাতে ধরিয়ে দিয়েছে। গলার ভিতরে নাকের আওয়াজ যেন গলার ভিতরে হাত ঢুকিয়ে গলার ভিতর থেকে শিরা উপশিরা শ্বাসনালীগুলো বাইরে টেনে বের করে এনেছে। রফিকের কথা শুনে ভালো করে তাকায়। সত্যি খুব বিশ্রীভাবে হত্যা করেছে, খুব নৃশংসভাবে। আশেপাশে ভালো করে তাকায়, ভালো করে খুঁজে দেখে বাকি লাশগুলোর মতো কোনো চিঠি ফেলে গেছে কিনা। কিন্তু না, কোনো কিছু প্রমাণ পায়নি, শুধু লাশ এবং সেখানে রক্ত ছাড়া কোনো কিছুই নেই। হঠাৎ করে তাদের কানে ভেসে আসে দূর থেকে কারো গোঙানোর আওয়াজটা শুনে সবাই সেদিকেই যেতে থাকে। সামনে তাকিয়ে দেখতে পায় একটা ছেলে ব্যথায় চিৎকার করছে, গুলি লেগেছে তার পায়ে। দ্রুত তাকে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। দেখতে দেখতে এভাবে 2 দিন কেটে যায়। শহরটা বেশ নিস্তব্ধ, থমথমে। হসপিটালের বাইরে বসে আছে প্রিয়াঙ্কা ও তার দলবল। ডক্টর সাহেব এসে বলে ওঠে, এখন আপনারা ওনাকে নিয়ে যেতে পারেন, উনি সম্পূর্ণ সুস্থ আছে, কিন্তু এই 2 দিনেও ওনাকে পুরোপুরি রেস্টে থাকতে হবে, যত্ন নিতে হবে। আর রোগী আপনার কে হয়? প্রিয়াঙ্কার কি পরিচয় দিবে বুঝতে পারে না। অবশেষে প্রিয়াঙ্কা বলে ওঠে, আমি ওনার হবু ওয়াইফ। ডক্টরের কোনো কথা না বলে চলে যায়। প্রিয়াঙ্কা আশিককে নিয়ে তারই বাড়িতে চলে যায়। এদিকে কেবিনের ভেতর ইকবাল সাহেব সহ বেশ কয়েকজন পুলিশ অফিসার। ইকবাল সাহেব বলে ওঠে, ডাক্তার সাহেব, এখন আমরা ছেলেটার সাথে কথা বলতে পারি? খুব গুরুত্বপূর্ণ একটা কেস, শহরের পরিস্থিতি তো জানেন। কথা বলতে পারেন, তবে খুব সাবধানে এবং সতর্কতার সাথে, উনি যেন উত্তেজিত না হয়ে পড়ে। ডাক্তার সাহেব চলে যায়। কথা বলার জন্য ইকবাল সাহেব বলে ওঠে, তোমার নাম কি, আর ওইখানে কি হয়েছিল? তোমরা সবাই ওইখানে কি করেছিলে? ওইখানে এত মদের গ্লাস কেন ছিল? ওখানে ঘটেছিল কি? কে তোমাদের মেরেছে? এতগুলো লাশ পাওয়া গেছে। ছেলেটা সেই রাতের ভয়াবহ দৃশ্যটা চোখের সামনে পড়তেই কলিজার পানি শুকিয়ে যায়। ভয়ার্ত দৃষ্টিতে যেন মুখের ভেতর থেকে কথার আওয়াজ বের হয় না। তারপর কষ্ট করে বলে ওঠে, আমি তাকে চিনি না, আমি মেহেদি। আমি জানি না যে ওরা কারা ছিল। আমরা সবাই আড্ডা দিয়েছিলাম, মদ খাচ্ছিলাম। প্রতিদিন সেখানে আমরা মদ খাই, মাতলামি করি, কিন্তু হঠাৎ করে রুমের দরজা ভেঙে ভিতরে একজন প্রবেশ করে। পুরো কালো পোশাক দিয়ে নিজের শরীরটাকে আবরণ করা ছিল। লিটন ভাই মানুষটাকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। তাকে লিটন ভাই জিজ্ঞাসা করে যে সে এখানে কেন এসেছে, কি চাই। সে বলে আমাদের লাশ চাই। তারপর লিটন ভাইকে মারার কথা বলে, আমরা মানতে চাই। হঠাৎ করে সে গুলি চালায়, পুরো জায়গা কেঁপে ওঠে। চোখের পলকে সে নিমিষে সবাইকে মেরে ফেলে। তুমি কি বলতে পারবে তার নাম কি? এমন কিছু যেন তাকে আমরা চিনতে পারি বা ধরতে পারি। ভালো করে মনে করো,
হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়ছে। আমরা ভেবেছিলাম এটা হয়তো কোনো ছেলে, কিন্তু আসলে সে কোনো ছেলে ছিল না, সে ছিল একটা মেয়ে। আর মেয়েটাকে দেখে লিটন ভাই খুবই ভয় পেয়ে যায় আর বলে উঠেছিল, ড্রাগ হাট মাফিয়া কুইন। এর বাইরে আমি আর কিছুই জানি না। ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমরা দেখি। হসপিটাল থেকে বেরিয়ে পড়ে ইকবাল। অবাক হয়েছে, কেন শহরে এক পাগলের জ্বালায় বাঁচে না, আবার নতুন কোন পাগলের উৎপাত্রে বুঝতে পারছে না যে এরা কারা। একদিকে এমপি পাগল উঠেছে আর নিজের ছেলের খুনের প্রতিশোধ নেওয়ার জন্য। ইকবাল সাহেব বুঝতে পারছে না নতুন করে কোন জ্যাক হ্যাক মাফিয়া কোন শহরে এলো। অন্যদিকে আশিককে ঘরের ভেতর নিয়ে যায়। এমন সময় বাড়ির ভেতর থেকে আশিককে প্রবেশ করতে দেখে আফজাল হোসেন দাঁড়িয়ে পড়ে। আফজাল হোসেন বলে ওঠে, কি বাবা, তুমি এখানে কি করছো? আর তোমার শরীরে এত ব্যান্ডেজ কেন? কি হয়েছে তোমার? প্রিয়াঙ্কা পুরোপুরি অবাক হয়ে যায় যে তার বাবা আফজাল হোসেন আশিককে আগে থেকেই চেনে। প্রিয়াঙ্কা টাসকে খেয়ে যায়। প্রিয়াঙ্কা অবাক হয়ে বলে ওঠে, বাবা, তুমি আগে থেকে আশিককে চেনো কিভাবে? আরও শরীরে ব্যান্ডেজ, কারণ ও আমাকে বাঁচাতে গিয়ে ভার্সিটিতে এমপির ছেলের হাতে অনেক মার খায়, 3 দিন হসপিটালে ছিল। এরপর এক এক করে ভার্সিটিতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে আফজাল সাহেবকে। আফজাল সাহেব সবটা শুনে বলে ওঠে, কি বলিস মা? এই ছেলেটা আমার জীবন বাঁচিয়েছিল গুন্ডাদের হাত থেকে। তুই ওকে ভিতরে নিয়ে যা, আর আজ থেকে ও আমাদের বাসায় থাকবে, তোর সাথে ভার্সিটিতে যাবে। তারপর প্রিয়াঙ্কার কোনো কথা না বলে তাকে একটা রুমে নিয়ে যায়। অনেক যত্ন নিতে থাকে ফ্রেশ হওয়ার জন্য। বাথরুমে নিয়ে যায়। একটা প্যান্ট এবং একটা টি শার্ট দেওয়া হয়, কিন্তু বাথরুমের বাইরে প্রিয়াঙ্কা এখনো দাঁড়িয়ে আছে। এদিকে আশিক বলে ওঠে, এ কি, আপনি এখন এখানে কি করছেন? আপনি এখান থেকে যান, আমি চেঞ্জ করে নিচ্ছি। না, আসলে যদি তোমার কষ্ট হয় তাই এখানে আছি, আমি নিজে চেঞ্জ করে দেই। কথাটা শুনে অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় আশিক। আশিক লজ্জায় কি বলবে বুঝতে পারে না। প্রিয়াঙ্কা মুছিয়ে এসে সেখান থেকে চলে যায়। আশিক ফ্রেশ হয়ে খুব কষ্টে বের হয়। প্রিয়াঙ্কা আশিককে বের করে এনে খাটে বসিয়ে দেয়। তারপর খাবার নিয়ে এসে নিজের হাতে খাইয়ে দেয়। অনেক যত্ন নিতে থাকে। রাত গভীর, আকাশের কালো মেঘে ছোটাছুটি করছে। হঠাৎ করে তারার আলোতে আলোকিত আবার কালো মেঘে ছেয়ে যাচ্ছে পৃথিবীর মানচিত্র। খোলামেলা আকাশের নিচে ছাদের উপরে বসে দুজন ব্যক্তি কথোপকথন করছে। আফজাল, এটা তুই কি করছিস? তোর সাথে কি আমার একটা কথা ছিল? শহরে আমার ছেলেকে কোনো মাফিয়া কুইন মেরে ফেলছে, তুই কিনা দেখে আছিস? আমিও বুঝতে পারছি না, শহরের অবস্থা ভীষণ খারাপ। আমরা তো ছদ্মবেশে আছি, কিন্তু শহরে আরো অনেকে ছদ্মবেশে আছে যে আন্ডারওয়ার্ল্ডের রাজা হতে চায়। তাই আমি কিছু করতে পারছি না। হ্যাঁ, শুনেছি ডলার নাকি দেশে ফিরেছে তার ভাইয়ের খুনের প্রতিশোধ নিতে। সবাইকে এক 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 করে মারছে। সেদিন যদি এই ডলারকেও মেরে ফেলতাম তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। শহরে নতুন কিছু একটা করতে চলেছে, বিপদের গন্ধ অনুভব করতে পারছি। বড় কিছু একটা হতে চলেছে। যত তাড়াতাড়ি সম্ভব হয় সবকিছু ঠিক করার ব্যবস্থা কর। প্রয়োজনে সবাইকে মেরে বাসিয়ে দাও। যত টাকা লাগে আমার কাছ থেকে নিয়ে যাও। দেখেছি। কথাটা বলে বেরিয়ে পড়ে সেই অজানা মানুষটা। দেখতে দেখতে 2 দিন কেটে যায়। পরিবেশটা ভীষণ থমথমে। এদিকে আফজাল সাহেবের মনের মতো হয়ে উঠতে থাকে আশিক প্রিয়াঙ্কা আজকে ভার্সিটিতে এসেছে। আশিক আর প্রিয়াঙ্কাকে একসাথে দেখে বেশ অবাক হয়ে যায়। দূরে দাঁড়িয়ে থাকা মাইশা এবং শ্রাবন্তী। এমন সময় শালিনী বলে ওঠে, প্রিয়াঙ্কা, শুনেছিস তো কিছুদিন আগে লিটনকে কেউ বা কারা মেরে ফেলেছে। শহরের পরিস্থিতি বর্তমানে খুব খারাপ। এমপির ছেলেরা চারিদিকে ভাঙচুর করছে, হাঙ্গামা করছে। প্রিয়াঙ্কা কোনো কথা না বলে প্রিয়াঙ্কা শুধু হেসে চলেছে, যেন কিছু একটা হয়েছে এখানে। হঠাৎ করে কোত্থেকে একটা ছেলে এসে আশিককে জড়িয়ে ধরে। আশিক সেই ছেলেটাকে জড়িয়ে ধরে। দুজনকে দেখে বেশ খুশি হয়েছে। হঠাৎ এমন আওয়াজে কেউ বুঝতে পারে না যে এখানে হচ্ছেটা কি। ছেলেটা বলে ওঠে, আরে আশিক, তুই এখানে কবে ভর্তি হয়েছিস? অনেক দিন হয়ে গেছে। হঠাৎ করে তুই এই ভার্সিটিতে? হ্যাঁ, এই ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি গত 2 দিন হলো, কিন্তু তোকে তো দেখিনি। আর এই কি তোর অবস্থা, তোর শরীরের? ভালো করে তাকিয়ে দেখতে পাই শরীরে ব্যান্ডেজ। এটা দেখে লাল রক্তবর্ণ ধারণ করে চোখগুলো। রাফি নামে ছেলেটা আবার বলে ওঠে, কে তোর এরকম হাল করেছে? দেখে তো মনে হচ্ছে তোকে ভীষণ মেরেছে। শহরের একটা পাতি মাস্তান মেরেছে, তারপর কেউ বা তাকে মেরে ফেলেছে। অপর পাশে প্রিয়াঙ্কা শালিনী দাঁড়িয়ে আছে। প্রিয়াঙ্কা এত কিছু দেখে বলে ওঠে, আশিক, ওনাকে তো ঠিক চিনতে পারলাম না, কে উনি? ও আমার ছোটবেলার বন্ধু, গ্রাম থেকে এসেছে নতুন, এখানে ভর্তি হয়েছে।
তারপর তারা কথা বলতে থাকে, পরিচয় হয় এক এক জায়গায়, আড্ডা দিতে থাকে। তারপর তারা নিজ নিজ কাজে চলে যায়। চায়ের কাপে চুমুক দিচ্ছে আর বলে ওঠে, সব কিছু পরিকল্পনা অনুযায়ী চলছে তো মাই ডিয়ার সুইট মাফিয়া কুইন? স্যার সব কিছু ঠিকঠাক চলছে, তবে শহরের পরিস্থিতি খারাপ। শহরের পরিস্থিতি কিন্তু ভীষণ খারাপ। শহরে অনেকগুলো গ্যাং চলে এসেছে রাজা হতে। তুমি সাবধানে থেকো। প্রিন্সিপালের রুমে অচেনা মানুষটা কোনো কথা না বলে মুচকি হেসে বেরিয়ে পড়ে কেবিন থেকে। সন্ধ্যা হচ্ছে, ধীরে ধীরে চারিদিকে অন্ধকার হতে শুরু করেছে। এমন সময় পকেট থেকে অচেনা মানুষটার ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় মাই বস। কল রিসিভ করার সাথে সাথে অপর পাশ থেকে অপরিচিত কণ্ঠস্বর ভেসে আসে, আমার রাজকন্যা, আমার স্বপ্নের উড়ন্ত পাখি, সবকিছুই ঠিক আছে তো? ফোনের ওপাশে থাকা অজানা মানুষটা মুচকি হেসে বলে ওঠে, স্যার সবকিছু ঠিক আছে এবং পরিকল্পনা অনুযায়ী সবকিছু হচ্ছে, সময়ের অপেক্ষা শুধু। সাবধানে থাকো, শহরের পরিস্থিতি খুব খারাপ। শহরে নতুন কোনো কিছু ধামাকা হতে চলেছে। সেই ধামাকাটার অপেক্ষায় আছি। বলে কলটা কেটে দেয়। ওপাশের মানুষটা। বেশ বোঝা যাচ্ছে শহরে নতুন কিছু একটা হতে চলেছে। ছাদের ওপর দাঁড়িয়ে আছে দুইজন মানুষ। তাদের মধ্যে থেকে একজন বলে ওঠে, আচ্ছা, তুমি যদি হঠাৎ করে শোনাও তোমার একটা যমজ বোন আছে, তাহলে তুমি কি করবে? পাশে বসে থাকা মানুষটার এই কথা শুনে বেশ অবাক হয়, কেননা হঠাৎ এমন প্রশ্ন শুনেই যে কেউ অবাক হবে। অবাক হয়ে বলে ওঠে, আমার যমজ বোন আছে, আর আমি জানি না, আমার বাবা মা জানে না। এতদিনে হয়তো আমার বাবা মা আমাকে বলতো। হ্যাঁ, ছাদের উপরে দুজন মানুষ দাঁড়িয়ে আছে, একজন আশিক আর একজন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার মুখে আশিক এই কথা শুনে হাসতে থাকে। আশিকের হাসি দেখে প্রিয়াঙ্কা বেশ খানিকটা অবাক হয়। আশিক হাসতে হাসতে বলে ওঠে, তোমার আসল বাবা বেঁচে থাকলে তো তুমি তোমার যমজ বোন আছে কিনা সেটা জানতে পারবে। হঠাৎ করে এমন কথা শুনে চমকে ওঠে প্রিয়াঙ্কা। বসা থেকে উঠে দাঁড়ায়, অবাক দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে আশিকের দিকে। বেশ কিছু প্রশ্নে তার মনে ঘুরপাক খাচ্ছে। এরই মধ্যেই ছুড়ে দেয় আশিকের দিকে একটি প্রশ্ন, আমার আসল বাবা বেঁচে থাকলে মানে? আমার বাবা আফজাল সাহেব, আর তুমি কিনা বলছো আমার বাবা মানে? আমার মাথায় কিছু ঢুকছে না। সময়ের অপেক্ষা করতে শিখো, সময় আসলে সবটাই জানতে পারবে। শহরে নতুন কিছু হতে চলেছে, অপেক্ষা করো। প্রিয়াঙ্কা আজকে বড্ড বেশি চেনা মানুষটাকে অচেনা লাগছে। গ্রাম থেকে উঠে আসা হাবা গুবা খ্যাত কেউ ছেলেটা কেমন যেন আজকে বেশ স্মার্ট হয়ে কথা বলছে, যেন আজকে ভীষণ অচেনা লাগছে। আশিকের কথা বুঝতে পারছে না প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা বেশ আগ্রহ দৃষ্টিতে তাকিয়ে আছে আশিকের দিকে। আশিক আবার বলে ওঠে, তোমাকে শুধু এইটুকুই বলে রাখি, তুমি যাকে গ্রামের সহজ সরল মনে করছো, আমি কিন্তু ততটাও সরল সাদা না। আর এই আফজাল শিকদার তোমার আসল বাবা না। তোমার আসল বাবা তো সেই কবেই দুনিয়া ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছে। নিজের সত্যিটাকে খুঁজতে থাকো, পেয়ে যাবে। কথাটা বলে মুচকে একটা হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে নিজের রুমে। প্রিয়াঙ্কা ভাবতে থাকে ছাদের ওপরে কি বলে গেল আশিক, বুঝতে পারছে না। ভীষণ গোলমেলে লাগছে তার কাছে। আজকে যেন গোলক দাধার মধ্যে হারিয়ে গেছে। আফজাল সাহেব তার আসল বাবা না। আশিক সে কি বলে গেল কিছুই বুঝতেছে না। হঠাৎ করে পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় রাফি ফোন করেছে। ওপাশ থেকে রাফি বলে ওঠে, কি রে, তোকে যে বলেছিলাম সত্যিটা প্রিয়াঙ্কাকে বলে দিতে বলেছিস তো? হ্যাঁ বলেছি, সবটা বলিনি, শুধু আগ্রহ বাড়িয়ে দিয়েছি। এখন নিজেই নিজের সত্যি খোঁজার জন্য মরিয়া হয়ে যাবে। সাবধানে থাকিস। আগামী 25 তারিখ কিন্তু শত্রুদের বিনাশের দিন, আর আমাদের প্রতিশোধের দিন। সেই দিনটার জন্যই তো আমি অপেক্ষা করছি। সময়ের সাথে সাথে পাল্টে দেব শহরের পরিস্থিতি। কথাটা বলে ভয়ঙ্করভাবে হাসতে থাকে দুইজন মানুষ। তারপর একে অপরের কল কেটে দিয়ে আবার নিজেরা কাজ করতে থাকে। এদিকে প্রিয়াঙ্কা নিজের অতীত খোঁজার জন্য মরিয়া হয়ে ওঠে। চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেছে নিজের পরিচয় জানার জন্য। ভার্সিটিতে তার থমকে আছে। এমপির ছেলে মারা যাওয়ার কারণে শহরটা কেমন যেন থমথমে পরিবেশ বিরাজ করছে। এমপির চালাপোলাগুলো শহরে ভাঙচুর করতে শুরু করেছে। আতঙ্কে আছে সাধারণ জনগণ ও মানুষ। কেন দিন দিন শহরে খুনের সংখ্যা বেড়েছে ডাকাতি। ভয়ে কেউ বাসার বাইরে বের হয় না। পরিস্থিতি কন্ট্রোলের বাইরে। পুলিশ ধরতে পারছে না ডলার বাই ডিলারকে, না ধরতে পারছে না নতুন মাফিয়া গ্যাং ড্রাগ হার্ড মাফিয়া কুইনকে। বুঝতে পারে না আসলে তারা করবে কি। এটা প্রত্যেকটা লাশের পাশ থেকে রক্ত আর ডেড বডি ছাড়া কিছুই পায়নি। কয়েকটা চিঠি এমন কিছু পেয়েছে, এমন কিছু দিয়ে তো খুনিকে আর ধরা যাবে না। খুনিকে ধরতে হলে তো পাকা প্রমাণের প্রয়োজন। তারা পুলিশের কাছে নেই, তাই পুলিশ ধরতে পারছে না। হাজার হাজার ফাইল বন্ধ হয়ে আছে থানার আলমারিতে, তালা বন্ধ হয়ে। সন্ধ্যায় মুখরিত হয়েছে ঢাকা শহরটা। মানুষের কোলাহলে বেড়েছে বিভিন্ন জায়গায়। মানুষের নিজেদের গন্তব্যে কেউ বা যাচ্ছে তাদের কর্মস্থলে। দেখতে দেখতে গভীর রাতে পরিণত হতে থাকে। ধীরে ধীরে শহরটা নিস্তব্ধ হতে থাকে।
নীরবতায় শহরটা, চারিদিকে ইলেকট্রিক্যাল বাতি, রাস্তার পাশে আলোয় আলোকিত হয়ে থাকা রং বেরঙের বাতিতে শহরটা আলোকিত হয়ে উঠেছে। হঠাৎ করে গরম পানি চোখে ছিটে পড়ায় সাথে সাথে চমকে ওঠে চেয়ারে বাঁধা থাকা ছেলেটা। আবছাপ ছাড়া চোখের সামনে তাকিয়ে দেখতে পায় একজন অচেনা মানুষ চেয়ারে বসে আছে। ভয়ে ছেলেটা বলে ওঠে, সত্যি করে বল, তুই শহরের কোটিপতি বিজনেসম্যান আফজাল সাহেবের সম্পর্কে কি কি জানিস? নয়তো জীবনটা তোর এখানে শেষ করে দেব। আমি সত্যি বলছি, তুমি আমাকে মেরো না। আমি তো শুধু টাকার বিনিময়ে কাজ করি। আফজাল সাহেব শহরের সবচেয়ে বড় সন্ত্রাসী, ডলার আর ডিলারকে মেরে তার হতে চেয়েছিল আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে মোস্ট ওয়ান্টেড পাওয়ারফুল মানুষ। তারা ছিল 4 বন্ধু, কিন্তু তাদের মধ্যে ভুল বোঝাবুঝি এবং বিশ্বাসঘাতকতা করার কারণে তারা আলাদা হয়ে ওঠে একে অপরের শত্রু। ডলারের ভাই ডিলারকে তারা মেরে ফেলে। ডলার দেশের বাইরে ছিল। ডলার দেশে ফিরেছে তার ভাইয়ের খুনের প্রতিশোধ নিতে। 25 তারিখ তার ভাইকে হত্যা করেছিল। তাই ডলার সামনের 25 তারিখে কিছু একটা ঘটাতে চলে যাচ্ছে। তাই শহরের আন্ডারওয়ার্ল্ডের বড় বড় ক্রিমিনালরা আতঙ্কে আছে। শহরে 25 তারিখ ধামাকা কিছু হতে চলেছে। তবে এতটুকু বলতে পারি, এর সাথে শহরের এমপিও জড়িত আছে। কেননা আমি প্রায় আফজল সাহেবের আর এমপির সাহেবকে একসাথে কথা বলতে দেখতাম। আর বাইরে আমি কোনো কিছুই দেখিনি, জানি না। তুই ওনার মেয়ের সম্পর্কে কি জানিস? উনি তোফাজ্জল সাহেবের মেয়ে। ছোটবেলায় তোফাজ্জল সাহেবকে তারা 4 বন্ধু মিলে তার পুরো সম্পত্তি নিজের নামে লিখে নেয় আর তার ছোট 2 মেয়েকে লালন পালন করতে থাকে। একজন অন্যজনকে নিয়ে যায় আর প্রিয়াঙ্কাকে আফজল সাহেব নিজের কাছে রেখে দেয়, নিজের মেয়ের পরিচয় দেয়। কেননা প্রিয়াঙ্কা যদি হাতের বাইরে চলে যেত তাহলে পুরো সম্পত্তি বাইরে চলে যেত, এর জন্য নিজের হাতে রেখেছিল। অজানা মানুষের এরকম কথা শুনে ভীষণ রেগে যায়, চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। নিজের বাবাকে এতটা ভালোবেসেছিল, বিশ্বাস করেছিল। সেই মানুষটা কিনা তার বাবা না, বাবার থেকেও তাকে ভালোবাসতো। সে কিনা তার বিশ্বাসঘাতকতা করেছে, তার নিজের বাবাকে হত্যা করেছে। এই কথাটা শুনে সামনে চেয়ারে বসে থাকা ব্যক্তিটা চেয়ারে মারে এক লাথি দেওয়ার কারণে চেয়ারটা ছিটকে পড়ে 10 তলা বিল্ডিংয়ের থাই ভেঙে পিচ ঢালা রাস্তার মধ্যে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় শরীরটা। মুহূর্তের মধ্যেই পুরো জায়গাটা রক্তে রক্তাক্ত হয়ে ওঠে। মুহূর্তের মধ্যে মানুষ জড়ো হয়ে যায়। চারিদিকে খবরটা ছড়িয়ে পড়ে। অচেনা মানুষটা সেই বিল্ডিং থেকে দ্রুত সরে পড়ে। দেখতে দেখতে 2 দিন কেটে যায়। আজকে 25 তারিখ। পরিবেশটা ভীষণ থমকে আছে। চারদিকটা থমথমে পরিবেশে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আজকে যেন কালো আমাবস্যার রাত। চারিদিকটা গভীর অন্ধকার। রাত 3টা বাজে। হঠাৎ করে রুমের ভেতর থেকে বেশ কয়েকজন কালো মুখোশধারী লোকজন একটা ছেলেকে রুমের বাইরে বের করে গাড়িতে করে রওনা দেয় অজানা গন্তব্যের উদ্দেশ্যে। কিছু পথ অতিক্রম করে চলে আসে সেই পরিচিত ভয়ানক জায়গাতে যেখানে ডিলারকে মারা হয়েছিল। সেটাকে চেয়ারের সাথে বেঁধে ফেলে। চারিদিকে বেশ কয়েকজন ভালো মানুষ দাঁড়িয়ে আছে। হঠাৎ করে একটা মানুষ বলে ওঠে, কুত্তার বাচ্চাটাকে অবশেষে ধরতে পারলাম ছদ্মবেশে। যতদিন শহরে ছিল ওর ভাইকে মেরেছি, আজকে একে মেরে পুরো আন্ডারওয়ার্ল্ডের রাজা হব আমরা। কালকে রাতে যদি আমি পানি খেতে না উঠতাম তাহলে তো ওর সব কথা শুনতে পেতাম না। আমার খেয়ে আমার পরে আমার ওই বাড়িতে ছদ্মবেশে আমাকে মারার জন্য শালা আমার বাড়িতে লুকিয়েছিল। হ্যাঁ, মানুষগুলোর কেউ না, একজন এমপি আফজল সাহেব পানি খাওয়ার জন্য সেদিন রাতে নিচে নামে। তখনই রাফি আর আশিক কথা বলছিল পেছন থেকে। সমস্ত কথা শুনে ফেলে আর বোঝা যায় ছেলেটার কেউ না, ছেলেটা হচ্ছে ডিলার। তাই তাকে সুযোগ বুঝে আজ রাতে 3টায় তুলে নিয়ে আসে। আজকে সেই রাত 25 তারিখ যেদিন ডিলারকে মেরে ফেলেছিল তারা। এমপি বলে ওঠে, কুত্তার বাচ্চাটাকে গুলি করে উড়িয়ে দেব। সময় লস করিস না, এখানে বেশিক্ষণ সময় লস করা ঠিক হবে না। কথাটা বলার সাথে সাথে অপর পাশ থেকে একটা ছেলে যখনই গুলি করতে যাবে তখনই কোত্থেকে যেন পরপর 2টা গাড়ি প্রবেশ করে। গাড়িগুলো চারিদিক দিয়ে ঘুরতে থাকে। হঠাৎ করে এমন হওয়াতে চমকে যায় সবাই। গাড়িগুলো থেকে নেমে আছে 2জন অজানা মানুষগুলো গাড়ি থেকে নামার সাথে সাথে আতঙ্ক সৃষ্টি করে। আশেপাশে দাঁড়িয়ে থাকা সমস্ত ছেলেপুলেগুলো সেখানে মেরে ফেলে আর হেসে বলে ওঠে, কি রে, তোরা ভাবলি কি করে আমি বেঁচে থাকতে আন্ডারওয়ার্ল্ডের রাজা তোরা একাই হবি? কথাটা বলে মুখোশটা খুলে ফেলে। মানুষটাকে দেখে চমকে যায় আর বলে ওঠে, আরে প্রিন্সিপাল, তুই শালা নেমু খারাপ বেঈমান কোথাকার। এই আফজাল বেঈমান আমি না, বেঈমান তোরা। আর আমি তোদেরকে মেরে আন্ডারওয়ার্ল্ডের রাজা হব। আমরা বেঁচে থাকতে তোরা হবি আন্ডারওয়ার্ল্ডের রাজা, ভাবলি কি করে? এমপি কোনো কিছু বলে ওঠার আগেই আরও পরপর বেশ কয়েকটা গুলির শব্দে জায়গাটা মুখরিত হয়ে ওঠে। আশেপাশে তাকিয়ে দেখতে পায় মাটিতে পড়ে আছে
এমপির লাশ ফেলে দিয়েছে প্রিন্সিপাল। হ্যাঁ, সেখানে প্রিন্সিপাল সেও এসেছে। এবার আফজাল যখনই গুলি করতে যাবে তখনই আর একটা গরম বুলেট এসে আফজাল সাহেবের হাতে লাগে। হঠাৎ করে সেখানে আরেকজন আগন্তুকের আগমন ঘটে। এদিকে মিটমিট করে চোখ খুলছে আশিক। ডলারকে দেখে বলে ওঠে প্রিন্সিপাল, এই তাহলে ডলার ছদ্মবেশে আশিক নামে আমার ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছিল, নিশ্চিতই পেরেনি। কিন্তু এখন আর কি হবে? তোদের এক এক করে সবাইকে মরে আন্ডারওয়ার্ল্ডের রাজা হব আমি। কথাটা শুনে হাসি থাকে ডলারের এরকম হাসি দেখে সবাই অবাক হয়ে যায়, কেননা সেখানে তার মৃত্যু নিশ্চিত। সেখানে এরকম পরিস্থিতিতে নিজেকে কিভাবে সামলে রেখেছে এটা ভেবেই অবাক হচ্ছে প্রিন্সিপাল। হঠাৎ করে আরেকটা গরম বুলেট এসে প্রিন্সিপালের পায়ে লাগে, সাথে সাথে প্রিন্সিপাল পড়ে যায়। পাশে তাকিয়ে দেখতে পায় বাইকে করে একজন এসে তাদের সামনে এন্ট্রি নিয়েছে। হেলমেট পরা চেনা যাচ্ছে না। গাড়ি থেকে নেমে বাইকের ওপর হেলমেটটা রাখে। উচ্চ স্বরে হাসি থাকে ব্যক্তিটা, হাসি দিয়ে বলে ওঠে, কিরে তোরা আমাকে ভুলে গেলি? এতদিন এই ডলারকে খুঁজে বেরিয়েছি, তাকে সবাই ধরার চেষ্টা করেছি। আমি থাকতে তোরা আন্ডারওয়ার্ল্ডের রাজা হয়ে যাবি? কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ একজন পুলিশ অফিসার সেও কিনা আন্ডারওয়ার্ল্ডের মাস্তান হতে চায়। সবাইকে ভাবিয়ে তুলেছে কথাটা। সবার এরকম পরিস্থিতি দেখে ডলার বলে ওঠে, হা হা হা, তোরা রক্তের নেশায় পাগল হয়ে উঠেছিস। আরে জঙ্গলের সিংহ একটাই থাকে, আর সেই সিংহ যখন যেই জঙ্গলে যায় সে জঙ্গলেরই রাজা হয়ে যায়। তবে তুই কি ভেবেছিস তোকে ছেড়ে দেব? আরে তোরা আজকে সবাই আমার হাতে মরবি। তোদেরকে মেরে আমি আমার স্বপ্নটা পূরণ করব। এতদিনের স্বপ্নটা কি করে এত কাছে এসে ছেড়ে দিই বল? কথাটা বলার সাথে সাথে ইকবাল সাহেব যখনই গুলি করতে যাবে আফজাল আর প্রিন্সিপালকে, তখনই হঠাৎ করে পাইপারের শব্দে জায়গাটা মুখরিত হয়ে ওঠে। আশেপাশে তাকিয়ে দেখতে পায় কেউ নেই। হঠাৎ করে বাইকের শব্দে দেখতে পায় দূর থেকে একটা বাইক ফুল স্পিডে এসে তাদের সামনে থামে। আর একটা গরম বুলেট এসে লাগে ইকবাল সাহেবের হাঁটুর নিচে, সাথে সাথে মাটিতে পড়ে যায়। সবাই সেদিকে তাকিয়ে অবাক হয়ে আছে, কেননা বুঝতে পারছে না আসলে এখানে হচ্ছেটা কি। এদিকে ডলার হেসে চলেছে নিজের মতো করে, যেন তার হাসি থামছে না, হেসেই চলেছে। তার হাসির মানে খুঁজে পায় না। যেখানে মৃত্যু তার সামনে দাঁড়িয়ে আছে সেখানে হেসে চলেছে। সবাই অবাক হয়ে যায়। অজানা আগন্তুক তাদের সামনে এসে দাঁড়ায়, বুঝতে পারে না আসলে এটা কে। ডলার হাসতে থাকে। ডলার হাসতে হাসতে বলে ওঠে, চলে এসেছে আমার বাঘের বাচ্চা। তোদের মৃত্যু নিশ্চিত। সময় ছিল তোদের হাতে অনেক, কিন্তু তোরা আমাকে মারতে পারলি না। নিজেরাই নিজেদের মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায়। হেলমেটটা খুলে গালের ওপরে রেখে রাফি বেরিয়ে আসে। তারপর ডলারের বাঁধন খুলে দেয়। দুজনে হাসতে থাকে, সিগারেট জ্বালিয়ে টানতে থাকে কোনো কথা ছাড়াই। ডলার সেখানে আতঙ্ক ছড়ানোর জন্য ইকবালকে মেরে ফেলে, সাথে সাথে ইকবালের নিথর দেহটা রাস্তার ওপর পড়ে থাকে। এটা দেখে ভয়ে কয়েক হাত দূরে পিছিয়ে যায় সবাই। ডলার বলে ওঠে, তোদের সাহস হয় কি করে তোরা আমার ভাইকে মেরে টুকরো টুকরো করেছিস? এই ডলার থাকে তোরে ডিলারকে মেরে ফেলেছিস। সেদিন যদি আমি থাকতাম শহরে, তাহলে তোদেরকে কচুকাটা করে গঙ্গা নদীতে ভাসিয়ে দিতাম কুত্তার বাচ্চাগুলো। কথাটা বলে শেষ করে সিগারেট হাত থেকে ফেলে দেয়, পা দিয়ে পিষে দেয়। এরপর অনেকের ইশারা দেয়। রনি যখনই গুলি করতে যাবে তখনই বাইকের সাথে থেমে যায় রাফি, কেননা পাশে তাকিয়ে দেখতে পায় একজন বাইক থেকে নেমে আসে। সাথে সাথে অজানা আগন্তুকটা প্রিন্সিপালের পায়ে গুলি করে। প্রিন্সিপাল ব্যথায় চিৎকার করে ওঠে। অজানা আগন্তুকটা হেলমেট খুলে বলে ওঠে, আমি থাকতে তোরা আমার বস ইকবাল হোসেনকে মেরে ফেললি? তোদের এত বড় সাহস! লাফির হাতে গুলি লাগার কারণে রাফি হাত ধরে থেকে বন্দুকটা পড়ে যায়। হ্যাঁ, মাইশা হচ্ছে ইকবালের ডান হাত। ইকবাল মাইশাকে নিজের কাজের জন্য ব্যবহার করে। মাইশা যখনই গুলি করতে যাবে প্রিন্সিপাল আর আফজালকে, তখনই রকেটের মতো কেউ একজন দ্রুত বেগে এসে মাইশার হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নেয়। হঠাৎ করে ঝড়ের বেগে এসে বাইকটা স্ট্যান্ড করে বাইক থেকে নেমে পরপর আকাশে বেশ কয়েকটা গুলি চালায়। এটা দেখে প্রিন্সিপাল হাসতে হাসতে বলে ওঠে, চলে এসেছে আমার রাজ্যের রাজা, এবার তোর কোথায় যাবি? তোদের মৃত্যু এবার নিচ্ছি। আমাকে ওঠাও মাই ডিয়ার ড্রাগ হ্যান্ড মাফিয়া কুইন। কথাটা শুনে সবাই সেদিকে তাকায়। ডলার কিছু বলে না। ডলার সিগারেট জ্বালিয়ে মনে সুখে টানতে থাকে। সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। প্রিন্সিপালের এমন কথা শুনে সেই অজানা আগন্তুকটা হাসতে থাকে। হাসতে হাসতে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, তোকে বাঁচাতে এসেছি। শুধু তোকে নয়, সবাইকে চিরদিনের জন্য বাঁচাতে এসেছি। কথাটা শুনে বেশ অবাক হয়ে যায়। প্রিন্সিপাল প্রিয়াঙ্কাকে তুলে দাঁড় করে। প্রিন্সিপাল দাঁড়াতে পারে না, পায়ে গুলি লেগেছে। হাসতে হাসতে প্রিয়াঙ্কা নিজের মুখোশটা খুলে ফেলে। হ্যাঁ, প্রিয়াঙ্কা হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের ডাক হার্ট মাফিয়া কুইন। আফজাল সাহেব নিজের মেয়েকে এখানে দেখে বেশ অবাক হয়ে যায়। আফজাল সাহেব বলে ওঠে, আরে মা, তুই এখানে কি করছিস? আমাকে বাঁচাতে এসেছিস?
আমাকে তুলে দাঁড় করা, আমাকে বাঁচা এদের হাত থেকে, আর এদের সবাইকে মেরে ফেল। এরা তোর বাবাকে এখানে মারতে চেয়েছে। আফজাল সাহেবের মুখে এরকম কথা শুনে প্রিয়াঙ্কা হাসি থাকে। মাইশা কোনো কথা বলে না, মাইশা পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। সবাই স্বপ্ন দেখছে, প্রিয়াঙ্কা হাসতে থাকে। প্রিয়াঙ্কা বলে ওঠে, হ্যাঁ, তোমাকে বাঁচাতে এসেছি, সারা জীবনের জন্য তোমাকে বাঁচাতে এসেছি। আফজাল, তোর মেয়েকে আমি মাফিয়া কুইন বানিয়েছি, দেখেছিস? তোকে বলেছিলাম না? আর আজকে দেখ, আমি সত্যি তোর মেয়েকে আমার ডান হাত বানিয়েছি। আর আজকে নিজের হাতে নিজের মেয়ের হাতে মরার জন্য তৈরি হয়। বাকি কথা শেষ করার আগে প্রিন্সিপাল মাটিতে পড়েছে, কারণ পেছন থেকে মাইশা প্রিন্সিপালের পেটে ধারালো একটা ছুরি ঢুকিয়ে দেয়। সাথে প্রিন্সিপাল সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এখন শুধু বেঁচে আছে ইকবাল আর আফজাল হোসেন। মাইশা যখনই গুলি করতে যাবে, মাফিয়া কুইন প্রিয়াঙ্কাকে তখনই ডলার তাদের থামিয়ে দিয়ে বলে ওঠে, মাইশা, তুমি এটা কি করছো? তোমার নিজের বোনকে গুলি করছো? কথাটা শুনে সবাই থমকে যায়। আফজাল হোসেন অবাক হয়ে যায়। মাইশা বলে ওঠে, আমার বোন মানে? এই পৃথিবীতে তো আপন বলতে আমার কেউ নেই, তাহলে আমার বোন কোথা থেকে এলো? প্রিয়াঙ্কা, তুমি যাকে তোমার আসল বাবা বলে ডাকো, আফজালকে, সে তোমার আসল বাবা না। এরা 4 বন্ধু মিলে তোমাদের বাবা মাকে খুন করে। তারা এই রাজ্যের রাজা হয়েছিল। আমার ভাই ডিলারকে এরা হত্যা করে। তাই আমি প্রতিশোধ নেওয়ার জন্য এই শহরে আসি। আর এখানে এসে এক এক করে সবকিছু জানতে পারি যে এরা আসলে ছদ্মবেশে এই শহরের বড় বড় সেক্টরগুলোতে দায়িত্ব নিয়েছে। তাই এদেরকে কেউ কোনো কিছু করতে পারতো না। আমি শুধু আজকের দিনটার অপেক্ষা করছিলাম। আর আজকে সেই দিন যেদিন তারা আমার ভাইকে হত্যা করেছিল। আর আজকে আমার ভাইয়ের খুনের প্রতিশোধ নেব। ডলারের মুখে এরকম কথা শুনে সবাই অবাক হয়ে যায়। প্রিয়াঙ্কা বলে ওঠে, হ্যাঁ মাইশা, তুই আমার আসল বোন। আর ওরা আমাদের বাবা মাকে খুন করে আমাদের সম্পত্তিগুলো নিজের নামে করে নিয়েছে। আর আমাদের দুজনকে তারা ব্যবহার করেছে। তুই আমার সত্যিকারের বোন। মাইশা আর প্রিয়াঙ্কা দুজন দুজনকে জড়িয়ে ধরে। অনেক কান্না করে তারা। ডলার শুধু সিগারেট টেনে চলেছে আর সবটা দেখছে। মাইশা বলে ওঠে, এই পৃথিবীতে আমার সবকিছুই থাকা সত্ত্বেও আমি রাস্তায় বড় হয়েছি, অনাথের মতো। আজকে এর চরম প্রতিশোধ নেব। কথাটা বলে ইকবাল সাহেবের গলার ভেতর ধারালো ছুরি ঢুকিয়ে দেয়। তারপর টান দিয়ে শরীর থেকে মাথাটা আলাদা হয়ে যায়। রাস্তার উপরে লাফালাফি করতে থাকে মাথাবিহীন লাশটা। এক পাশে মাথা লাফালাফি করতে থাকে, অপর পাশে মাথাবিহীন লাশটা। তাজা লাল রক্তে এসে পুরো রাস্তা ভিজে গেছে। অন্যদিকে হঠাৎ করে আফজাল গুলি করতে যায় ডলারকে। তখনই ডলারকে বাঁচাতে গিয়ে মাইশার গুলি লাগে। গুলি লাগার সাথে সাথে মাইশার পেস ডলারের রাস্তার ওপর পড়ে যায়। এটা দেখে দৌড়ে আফজাল হোসেনের বুক বরাবর মারে এক লাথি। চিৎকার করে বলে ওঠে, কুত্তার বাচ্চা, তোরা আমার বাবা মাকে মেরেছিস। সেই পৃথিবীতে আপন বলতে আমার কেউ নেই। আর আজকে আমি আমার আপনজনকে খুঁজে পেয়েছি, তাকেও তোরা মারতে চাস? কথাটা বলে একের পর এক ছুরি দিয়ে পেটের ভেতর আঘাত করতে থাকে। মুহূর্তের মধ্যে ক্ষতবিক্ষত করে ফেলে আফজাল সাহেবের শরীরটাকে। মাটিতে পড়ে যায় আফজাল সাহেবের দেহটা। এলোপাত্রে গুলি করতে থাকে। গুলির শব্দে জায়গাটা মুখরিত হয়ে ওঠে। গুলির শব্দে জায়গাটা ককটেল ববের মতো ফুটতে থাকে। প্রিয়াঙ্কা, রনি, রাফি, মাইশা তারা 3 জন হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ি নিয়ে ডলার সেখানে থেকে লাশগুলোকে উপরে এক এক করে শিলমোহর এঁটে দিতে থাকে। সাথে একটা চিঠি ফেলে দেয়। তারপর সেখান থেকে চলে যায় হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালের বাইরে সবাই অপেক্ষা করছে। বেশ কিছু সময় কেটে যায়। কেবিন থেকে ডাক্তার বেরিয়ে এসে বলে ওঠে, উনি এখন পুরোপুরি সুস্থ আছে। হাতে গুলি লেগেছিল। রাফি সাহেব, উনিও সুস্থ আছে, চাইলে বাড়ি নিয়ে যেতে পারে। তারপর তারা কোনো কথা বলে না, বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। দেখতে দেখতে সকাল 10টা বাজে। 10টার খবরে সাংবাদিক বলে ওঠে, 3টা ডিস্ট্রিক্টের পুলিশ এসেছে ঘটনাস্থলে। এখানে পাওয়া গেছে শহরের বড় বড় বিজনেসম্যান এবং ভার্সিটির প্রিন্সিপাল এবং থানার ওসি ইকবাল সাহেবের লাশ। লাশের পাশে একটা চিঠি পাওয়া গেছে। চিঠিতে লেখা ছিল, খুনিদের খুনের প্রতিশোধ নেওয়া হয়েছে, অপরাধীদের শাস্তি দেওয়া হয়েছে। তারা ছিল একটা অপরাধী, তাই তাদেরকে নিঃস্ব করে ধ্বংস করে দিয়েছি ডিলার বাই ডলার এবং ড্রাগস হার্ট মাফিয়া কুইন। গ্যাংস্টার একত্রে মিলে সামনে এগিয়ে যাবে বাংলাদেশ নতুন করে ইতিহাস তৈরি করতে। এখনো সময় আছে, আমাদের খুঁজতে এসো না। পরিণতি শেষে হবে এই 4 জনের মতোই। পুলিশ তারা আবার কোনো খোঁজাখুঁজি করে না। পুরো বাড়িটাকে রঙিন করে সাজানো হচ্ছে। আজ তাদের বিয়ে 1 সপ্তাহ কেটে গেছে। এসব কিছুই আশিক আর প্রিয়াঙ্কা দুজন দুজনের সম্মতিতে বিয়েতে আবদ্ধ নেয়, আবির্ভূত হতে চায়। অন্যদিকে রাফি আর মাইশা, আজকে 4 জনের বিয়ে। বিয়ের পর্ব শেষ করে বিয়েতে
অনেকজন নিমন্ত্রণ হয়ে এসেছিল। পাশের ঘরে দুজন বসে আছে বধূ বেশে। ভেতরে প্রবেশ করে আলাদা আলাদা রুমে দুজন আশিক রুমের ভেতর প্রবেশ করতেই প্রিয়াঙ্কা থেকে সালাম করে। আশিক বলে ওঠে, তোমার স্থান আমার পায়ে না, তোমার স্থান আমার বুকে। আমি ভাবতে পারিনি যে আমিও কাউকে ভালোবাসতে পারি। তুমি আসার পর থেকে আমার জীবনটা পাল্টে গেছে। সারাটা জীবন তোমার থেকেই পরপারে পাড়ি জমাতে দিবে কি সেই সুযোগ করে? তোমার জন্য আমার অন্তরের গহীন ভুবনের দরজা সবসময় খোলা। কথাটা বলে তারা ভালোবাসার চাদরে ডুব দিতে থাকে এক এক করে। প্রিয়াঙ্কা শরীর থেকে গয়না পোশাক খুলে ফেলেই সাদা ফ্লোটার উপর ছুঁড়ে মারে। তারপর দুজন নিজেদের মধ্যে আগলে নেয়। গভীর আমাজল জঙ্গলে প্রবেশ করতে থাকে দুজনকে খুব গভীরভাবে আলিঙ্গন করতে থাকে। অন্যদিকে রনি প্রবেশ করে মাইশা রাফিকে সালাম করে। রাফি বলে ওঠে, তুমি কখনো আমার ভাই আশিককে অবহেলা করবে না, কারণ আমি তার আপন ভাই না। ছোটবেলায় আমাকে রাস্তা থেকে তুলে এনে বড় করেছে। আমার জীবনের থেকেও তার মূল্যটা আমার কাছে অনেক বেশি। ছি ছি, তুমি এটা কি বলছো আশিক? ভাইয়ের জন্য তো আমি আমার নতুন জীবনটা খুঁজে পেলাম, যে জীবনে শুধু সুখ। সেরকম ভাইকে কি করে আমি অবহেলা করতে পারি? চলো নতুন পথ চলার শুরুতে আল্লাহর কাছে দোয়া করে কিছু চাই। তারপর তারা আল্লাহর কাছে দোয়া করে তাদের নতুন পথ চলা শুরু করে। সমস্ত কিছু খুলে ফ্লোরে ছুঁড়ে মারে রাফি। মাফির শরীরে স্লাইড করতে থাকে, পাগলের মতো চুমু খেতে থাকে। এদিকে মাইশা সেও আগলে নিতে থাকে প্রত্যেকটা পরশের ফোঁটা, ভালোবাসায় আগলে নিতে থাকে তাদের ভালোবাসাগুলো। এইভাবেই গল্পটাকে এখানেই রেখে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। তারা শান্তি করুক, বাসরটা করুক, আর আমরা শান্তি করে ঘুমাই, কেননা আমাদেরও তো আর বউ নেই। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কেমন গল্প চায় তা কমেন্ট করে জানান। কেউ যদি যোগাযোগ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করার জন্য ভিডিওর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে। খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আশিক এবং প্রিয়াঙ্কা লাইভে আসবে, তাই চ্যানেলটির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, অবশ্যই আমাদের একটা গ্রুপ থাকবে, ভিডিওর ডেসক্রিপশন বক্স থাকবে, সেখান থেকে জয়েন হতে পারেন।